তুমি পাগল হয়েছ বাবা? তোমার কোথাকার কোন হারিয়ে যাওয়া ভাইয়ের মেয়েকে বিয়ে করব আমি? আমার কি আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই? রাগে চিল্লাচিল্লি করে কামরুল আলীর উদ্দেশ্যে বলল চন্দ্র। পুরো নাম শাহরান আলী চন্দ্র। তাচ্ছিল্য হাসলো কামরুল আলী। চন্দ্রকে বলল, তোমার মতো ড্রাগ অ্যাডিক্টেড ছেলের জন্য যে এত ভালো মেয়েকে বাছাই করেছি, এটাই ঢের বেশি। রাগ মাথা চাড়া দিয়ে ওঠে চন্দ্রের। বজ্র কণ্ঠে বলল, বাবা, ভুলে যেও না আমি এই এলাকার একজন স্বনামধন্য এমপি। তো এমপি হয়ে কি মাথা কিনে নিয়েছ? তুমি তো এমপি নামের কলঙ্ক। তুমি যেখানে মাদকের বিরুদ্ধে থাকবে, সেখানে তুমি মাদকে আসক্ত। তাহলে বোঝো, তোমার দ্বারা উন্নতি হবে নাকি ধ্বংস হবে? এবার আর মেনে নিতে পারল না চন্দ্র। পাশে থাকা সোফায় লাথি মেরে বলল, আই এম টেলিং ইউ বাবা, স্টপ, না হলে আই উইল ডিস্ট্রয় এভরিথিং। এবার না পেরে পারভেজ সাহেব ও রোজিনা বেগম একজোটে বলল, আহা ভাইজান, ছেলেটাকে রাগিয়েন না, সারাদিন পর বাসায় এসেছে। পেছন থেকে চাঁদনি বেগম বলল, ছেলেকে রাগান্বিত করবে না হাসাবে সেটা আমাদেরকে বুঝতে দে রোজি। আবার চন্দ্রের দিকে তাকিয়ে বলল, বিয়েটা তোমাকে করতেই হবে চন্দ্র। বিয়ে যদি না করো তাহলে ভুলে যেও তোমার বাবা মা আছে। কামরুল সাহেব গম্ভীর স্বরে বললেন, কাল রেডি থাকবে, সকাল সকাল আমরা রূপপুরের উদ্দেশ্যে বের হব। কামরুল সাহেব যেতে নিলে চন্দ্র পেছন থেকে বলল, হ্যাঁ করব বিয়ে, তবে আমারও একটা শর্ত আছে। তোমার স্বর্ণের দোকানের মধ্যে 2টা দোকান আমার নামে লিখে দিবে, সাথে বাড়ির পেছনের যে আউট হাউসটা আছে ওইটাও। কামরুল সাহেব কিছুক্ষণ হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো চন্দ্রের দিকে। তখনই চাঁদনি বেগম চন্দ্রের উদ্দেশ্যে বলল, দরকার পড়লে আমার বাপের বাড়ির ব্যবসার অংশটাও তোমার নামে লিখে দিব, তাও ওই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। চন্দ্র বাবা মাকে থামাতে না পেরে আবারও সোফায় লাথি মেরে নিজের ঘরে চলে যায়। কামরুল আলী ও চাঁদনি বেগম নিজেদের ঘরে চলে যায়। ড্রয়িং রুমে উপস্থিত পারভেজ আলী ও রোজিনা বেগম একে অপরের দিকে তাকায়। এই স্বর্ণের ব্যবসা বড় কষ্টের কামরুল আলীর। চন্দ্র পড়াশোনা শেষ করলেও তাকে এই ব্যবসায় বসায়নি সে। তাহলে এমন কি হলো যে চন্দ্রকে বিয়ে করানোর জন্য ব্যবসার অর্ধেক চন্দ্রকে দিয়ে দিচ্ছে? গাড়িতে বসে আছে চন্দ্র, বিরক্ত ভঙ্গিতে ড্রাইভ করে চলেছে। ভোরের দিকে কাউকে কিছু না বলে তাকে নিয়ে চাঁদনি বেগম ও কামরুল আলী বেরিয়ে পড়েছে। চন্দ্র বাবা মায়ের এই কাণ্ডে বেশ বিরক্ত, সাথে অবাকও হয়েছে। যে ভাই অন্তঃপ্রাণ কামরুল সাহেব এই প্রথম পারভেজ সাহেবের কথা কানে নেননি, বলা চলে তার কোনো হস্তক্ষেপ পছন্দ করেনি। দীর্ঘ 4 ঘন্টা ড্রাইভিং এর পরে কামরুল সাহেবরা পৌঁছে যায় রূপপুর গ্রামে। গাড়ি থেকে নামতেই দেখে 13 কি 14 বছরের 3-4টা ছেলে দাঁড়িয়ে আছে বাড়ির মেইন ফটকের সামনে। ঢুকতে ঢুকতে বাড়ির চারিদিকে তাকায় চন্দ্র। সিমছাম দোতলা বাড়ি। ঢুকতেই মাধবীলতার গাছ উঠোনের মাঝখানে ঢালাই করে 2 পাশে গাঁদা ফুলের গাছ সহ আরো বিভিন্ন গাছ লাগানো রয়েছে। মনে মনে পছন্দ করলো বাড়িটা, তবে মুখে কিছু না বলে গম্ভীর মুখে বসে থাকলো। ঘরের ভেতর থেকে বের হয় রেশমা বেগম, সাথে তার স্বামী আনিস। আপা। আনিস জড়িয়ে ধরে তার বোনকে। চাঁদনি প্রায় 16 বছর পর ছোট ভাইকে দেখে আবেগপ্রবণ হয়ে ভাইয়ের বুকে হু হু করে কেঁদে দিল। চন্দ্র অবাক চোখে চেয়ে আছে তার মামার দিকে। আপা, এটা বুঝি আমাদের চন্দ্র? ভাইয়ের বুক থেকে মুখ তুলে চাঁদনি বেগম বলল, হ্যাঁ রে রেশমা, এটা চন্দ্র। হো আল্লাহ, সেই 13 বছর বয়সে দেখেছি সেই ছেলেটা এখন কত বড় হয়ে গেছে। চন্দ্রের মুখের গড়নের পরিবর্তন ঘটে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সকলে ভেতরে চলে গেল। চন্দ্রের মুখের গড়নের কোনো পরিবর্তন ঘটে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সকলে ভেতরে চলে গেল। চন্দ্র ড্রয়িং রুম দেখে। এটা মাঝারি আকারের। ড্রয়িং রুমের এক পাশে 8 চেয়ারের ডাইনিং টেবিল, অন্য পাশে সোফা। আমাদের পুনম মা কই? আর তোর ছেলেটার নাম কি যেন? পরশ। পুনম গিয়েছে কলেজে, সামনে মিড টার্ম পরীক্ষা তো, তাই কলেজে গিয়েছে। আর পরশ তোমাদের সামনেই দাঁড়িয়ে ছিল, দেখোনি আপা? সত্যি? কই দেখিনি তো। কত শত কথা বলতে থাকে 2 ভাই বোন।
15 বছরের কথা একসাথে জমা। এর মধ্যে রেশমা বেগম শরবত নিয়ে আসে, সাথে কিছু নাস্তা। আব্বু, আমি আপিকে আনতে যাই, ঘরে ঢুকে বলল পরশ। খাওয়া দাওয়ার পর সবাই ঘরে রেস্ট নিতে চলে গেছে। আনিস ও রেশমা একসাথে কাজ করছে। সাইকেল সাবধানে চালাবে আব্বু, আপি যেন না পড়ে। আচ্ছা আম্মাজান, বলেই মায়ের গালে চুমু দিয়ে পরশ চলে যায়। আনিস ভুরু কুচকে তাকিয়ে বলে, আমার মেয়ে এসেও আমায় চুমু খেলে কেউ যেন হিংসে না করে। ভেংচি কাটে রেশমা। মেয়েটা যেন আপনার একার, আমারও মেয়ে। আমাকেও ভালোবাসে সে, ওকে। ওদের ঝগড়ার মাঝখানে কামরুল সাহেব লুঙ্গি সামলাতে সামলাতে বলল, হ্যাঁ রে আনিস, বহুদিন পর লুঙ্গি পরে বেশ আরাম লাগছে বুঝলি। চাঁদনি বেগম শাড়ি পাল্টে নর্মাল একটা সুতি 3 পিস পরে এসে বলল, তোদের বাড়ির প্রত্যেকটা রুমেই বেশ বাতাস। হ্যাঁ আপা, তোমার ভাই মেয়ের জন্য গাছ লাগিয়েছে, সেই গাছ সারাদিন ছায়া ও বাতাস দ্বারা আমাদের সুরক্ষিত রাখে। মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না? আনিস ও রেশমা একসাথে বলল, ও আমাদের জীবনের আলো, ওকে ভালো না বেশে পারা যায়? কামরুল আলী ও চাঁদনি বেগম মুচকি হাসলো। এর মধ্যে ভাইয়ের সাথে হাসতে হাসতে ঝালমুড়ি খেতে খেতে প্রবেশ করলো পুনম। আব্বু জানো আজ, বলতে বলতে থেমে গেল পুনম সামনে অচেনা লোকজন দেখে। বাবার দিকে তাকিয়ে পুনম সালাম দেয়। কামরুল সাহেব চমকে গেছে পুনমকে দেখে, যেন 50 বছরের পেছনে চলে গেছেন তিনি। হাসি একদম চেনা, তার ছলো ছলো হলো তার চোখ জোড়া। চাঁদনি বেগম কামরুল সাহেবের হাতটা ধরলে তিনি চাঁদনি বেগমের দিকে তাকিয়ে নিজেকে সামলায়। ভালো আছিস মা? জি আলহামদুলিল্লাহ, বলেই বাবার দিকে তাকায়। আনিস পুনমের দৃষ্টি বুঝতে পেরে বলল, তোমার ফুপি এরা আম্মাজান। আপনি কেমন আছেন ফুপি ফুপা? চাঁদনি বেগম পুনমকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। পুনম অবাক হলেও চুপ থাকে, আত্মীয় স্বজন তাদের কাছে নতুন। পরশ পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা দুই ভাই বোনই এই প্রথম কোনো আত্মীয় স্বজন দেখছে। পরশকেও ডাকে চাঁদনি বেগম, সে এগিয়ে আসলে তাকেও জড়িয়ে ধরে। কামরুল আলী অনবরত পুনমের মাথায় হাত বুলিয়ে চলেছে। দুপুরে খেয়ে দিয়ে সবাই ঘরে, পুনম রান্নাঘরে বাবা মার জন্য চা বানাচ্ছে। তখন ঘুম ঘুম চোখে চন্দ্র ড্রয়িং রুমে প্রবেশ করে। টেবিলে বসে রেশমাকে ডাকে, মামিমা ও মামিমা। রান্নাঘর থেকে উকি মারে পুনম। উকি দেওয়ার ফলে বড় বেনিখানা এক পাশে ঝুলে পড়ে। চন্দ্র ভুরু কুচকে পুনমের বেনির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই পিছাসিনীর মতো বেনিওয়ালি আবার কোথা থেকে আসলো? ভাত দিব আব্বা? রেশমা বেগমের দিকে তাকিয়ে আবার সামনে তাকাতেই দেখে উকি দেওয়া বেনিওয়ালা নেই। চন্দ্র আবার রেশমা বেগমের দিকে তাকিয়ে বলল, মামি খেতে দাও, নবাবপুত্রর এখন সময় হলো ওঠার তাহলে। কামরুল আলীর খোঁচায় কিছু বলল না চন্দ্র, চুপচাপ খেতে বসলো। রাতে খেয়ে দিয়ে কামরুল আলী ও চাঁদনি বেগম রেশমা আনিসকে নিয়ে বসেছে। গ্রাম হওয়ায় 9টার মধ্যেই সকলে শুয়ে পড়ে, তাই পরশ পুনম শুয়ে পড়েছে। সারা দিনে একবারও চন্দ্র আর দেখা পায়নি বেনিওয়ালির। তবে এখন বাবা মায়ের সাথে বসে আছে। গলা খাকারি দিয়ে কামরুল সাহেব বলল, আমার ছেলেটাকে তো দেখেছিস আনিস, এবারের নবনির্বাচিত এমপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছে। রেশমা ও আনিস মনে মনে কিছু একটা ভেবে একে অপরের দিকে তাকায়। কামরুল সাহেবকে চুপ থাকতে দেখে চাঁদনি বেগম বলল, তোমাদের মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই। আনিস কোনো কিছু না ভেবেই বলে ফেলল, না আপা, আমি মেয়েকে ঢাকায় বিয়ে দিব না। তাছাড়া আমার মেয়েটা এখনো মাত্র 17 বছরের, এখনই ওকে আমি বিয়ে দিব না, ঢাকায় তো আরো না। মামা মামি কথা শুনে চন্দ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এবার বিয়ে মানে জ্যান্ত প্রাণে মরা থেকে বেঁচে যাবে।
আনিসের না কামরুল আলী ও চাঁদনি বেগম সহ্য করতে পারল না। তারা আনিস সাহেবকে আরো ভেবে দেখার জন্য বলে শুতে চলে গেলেন। চন্দ্র প্রসন্ন মুখে চলে গেল নিজের ঘরে। চন্দ্রকে পরশের ঘরে থাকতে দেওয়া হয়েছে। চন্দ্রর বিকালে ঘুমানোর দরুন এখন আর ঘুম আসছে না। পরশের ঘরের দক্ষিণের বারান্দায় বসেছে। গ্রামের হাওয়া পরিবেশ বেশ শান্ত, আবার শো শো করে বাতাস বয়ে চলেছে। মিনিটের মধ্যেই ঝড় শুরু হয়। বাতাসের দাপটে টেবিলের থেকে একটা ফটো ফ্রেম পড়ে গেল। ফ্রেমটা উঠাতে নিলেই কারেন্ট চলে যায়। পকেট হাতলে মোবাইলটা খোঁজে। মনে পড়ে ফোনে কথা বলে টেবিলে রেখেছিল সে। ফ্রেমটা উবু থেকে উঁচু করতেই কোথাও বজ্রপাত হলো। সেই বজ্রপাতের আলোর ঝলকানিতে দুই বেনিওয়ালি একটি মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। ফের বজ্রপাতে চন্দ্রের ধ্যান ভাঙে। সম্বিত ফিরে টেবিল থেকে ফোনটা নিয়ে ছবির দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মেয়েটির ছবিটিতে হাত বোলায়। সেই অন্ধকারেই কাচের টুকরো দ্বারা পা কেটে গেলেও তার সেই দিকে ধ্যান নেই। সে এক ধ্যানে ছবিটা দেখতে দেখতে বিছানায় বসে পড়ে। বিড়বিড় করে কিছু একটা ভেবে বাঁকা হেসে বলল, শ্বশুর মশাই, আধা ঘন্টা আগ পর্যন্ত আপনার মেয়ের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। এখন থেকে তার ন্যানো সেকেন্ড আমার দখলে থাকবে। বলেই ডান পকেট হাতে একটা প্যাকেট বের করে দাঁত দিয়ে ছেড়ে পুনমের ছবির ওপর সমান্তরালভাবে বিছিয়ে নাকের মাধ্যমে চুষে নেয়। স্নিগ্ধ সকাল, ভোরের আলো এখনো ফোটেনি। সবেমাত্র ফজরের আজান হয়েছে। সারা রাত দম ফাটানো গরমের পর 3টার দিকে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়েছে ধরণী। নামাজের পরেই রান্নাঘরে এসেছে পুনম, উদ্দেশ্য চা বানানো। রেশমা বেগম এখনো রান্নাঘরে আসেনি, কারণ এই সময়টুকু পুনমের। সেই ফজরের পরপরই সকলকে চা, সাথে হালকা নাস্তা দেয়। পরশ ও আনিস সাহেব গিয়েছে নামাজে। তাদের সাথে আজ নতুন লোকও আছে, কামরুল আলী। সারা রাত ঘুমাতে পারেনি চন্দ্র। একে তো গরম, তার উপরে আজ ওই এক পুরিয়া কোকেনেও কাজ হয়নি, সঙ্গে আর ছিল না। তাই ওই এক প্যাকেটেই কাজ চালাতে হচ্ছে। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায় চন্দ্র। হাঁটু থেকে একটু ওপর পর্যন্ত নামাজের হিজাবে আবৃত পুনম চায়ের পানির বলকানোর আশায় দাঁড়িয়ে আছে। চায়ে চা পাতা দিয়ে এবার ফ্রিজের কাছে গেল। সেখান থেকে ফ্রোজেন রুটি আর একটু খেজুরের গুড় বের করলো। আরেকটা চুলায় তাওয়া বসিয়ে রুটি সেকে নিয়ে চামচ দিয়ে গুড় মাখিয়ে রুটির রোল করলো। নিজের মতো কাজ করছে পুনম। পাশে যে একজন দাঁড়িয়ে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, তার কোনো খেয়ালই নেই। সবকিছু ট্রেতে সাজিয়ে সামনের দিকে ফিরতেই চন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ভড়কে গেল পুনম। একে কিছু বলবেন ভাইয়া? চন্দ্র, আমার নাম শাহরান আলী চন্দ্র। আই এম নট ইয়োর ভাইয়া অ্যান্ড ইউ আর নট মাই সিস্টার টাইপ। সো অ্যান্ড 1 কাপ কফি ইন 5 মিনিটস। নিজের মতো বলে চলে গেল চন্দ্র। রেখে গেল ভোরকে যাওয়া পুনমকে। বাড়ির মেহমান কিছু চেয়েছে, তা দেওয়া না দেওয়াটা বেয়াদবি ভেবে অপমান গিলে কফির পানি বসিয়ে পরশকে ডাক দিল। কি আপি, কিছু বলবে? ভাইয়া ট্রেটা নিয়ে যেত, আমি চন্দ্র ভাইয়ার জন্য কফি করে আসছি। পরশ ট্রেটা হাতে নিয়ে বিরক্ত নিয়েই বলল, তাড়াতাড়ি আসবে, আমার চা ঠান্ডা করে দিতে হবে কিন্তু। চন্দ্রের কাজ করাটা পছন্দ করলো না পরশ, তবে কিছুই বলল না। ট্রেটা নিয়ে চলে গেল। ড্রয়িং রুমে আসর বসিয়েছে কামরুল আলী, চাঁদনি বেগম, রেশমা বেগম ও আনিস সাহেব। পরশ ট্রেটা নিয়ে টি টেবিলে রাখতেই আনিস সাহেব বলল, আব্বা, আমার আম্মাজান কই? আব্বু, আপি আসছে, চন্দ্র ভাইয়া নাকি কফি চেয়েছে, তার জন্যই কফি করে। গম্ভীর হলো আনিস সাহেব। পরশের উদ্দেশ্যে বলল, চন্দ্র ভাইয়াকে কফিটা তুমি দিয়ে আসো আব্বা। পরশ মাথা নাড়িয়ে আবারও রান্নাঘরে চলে গেল। ততক্ষণে কফি হয়ে গেছে। পরশ কফি নিয়ে চলে গেল। চন্দ্রের ঘরে নক করে পরশ। পুনম এসেছে ভেবে মনে মনে খুশি হলেও
পরেক্ষণে পরশকে দেখে মনে মনে ক্ষুণ্ণ হলো চন্দ্র। রাগ হয়েই পুনমের প্রতি, তবে নিজের রাগ মনেই পুষে রেখে পরশের হাত থেকে কফিটা নিয়ে মনে মনে বলল, আর মাত্র কিছু ঘন্টা, এরপরেই তুমি আমার হবে, হবে এই বন্দের বন্দিনী। পুনম বাবার কাছে যায়। পুনম আনিস সাহেবের পাশে বসতে নিলেই কামরুল আলী বললেন, আম্মু আমার পাশে বসবে? পুনম কামরুল আলীর দিকে তাকায়, আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আমি আপনাদের মাঝখানে বসি। আনিস সাহেব ও কামরুল আলী দুজন দুই সাইড থেকে সরে গেলে পুনম মাঝে বসে। পরশের চা ঠান্ডা করে দিয়ে নিজে চা খেলো না। আনিস সাহেবের দিকে ঠোঁট উল্টে তাকালে তিনি পুনমের মাথায় হাত বুলিয়ে বলল, আপনার ক্যালসিয়ামের সমস্যা আম্মা, ক্যাফেইন আছে চায়ে, ওটা খাওয়া ঠিক হবে না। পুনম আহ্লাদের স্বরে বলল, একটু। আনিস সাহেব হালকা হেসে নিজের কাপের শেষটুকু দিয়ে দিলেন। চায়ের পর্ব শেষ হতেই আনিস সাহেব পুনমের উদ্দেশ্যে বলল, আম্মা যান এখন গিয়ে পড়তে বসবে, সকালের খাবার আমি গিয়ে খাইয়ে আসব। পুনম মাথা নাড়িয়ে চলে যায়। কামরুল আলী ও চাঁদনি বেগম একে অপরের দিকে তাকায়। তারা বুঝলো আনিস সাহেব তাদের থেকে পুনমকে দূরেই রাখতে চাচ্ছে। কাজের মহিলার সাহায্যে চাঁদনি বেগমের সাথে গল্প করতে করতে সকালের নাস্তার প্রিপারেশন সারে রেশমা বেগম। সকাল 8টা বাজে। রেশমা তাড়াতাড়ি করে পুনমের খাবার বেড়ে দিয়ে আনিস সাহেবের কাছে যায়। পুনমের প্রত্যেকটা ব্যাপারে রেশমার সূক্ষ্ম নজর দেখে চাঁদনি বেগম বলল, মেয়েকে অনেক ভালোবাসিস তাই না? মুচকি হাসে রেশমা, আমার থেকে আপনার ভাই বেশি ভালোবাসে আপা, মেয়ের কোনো ব্যাপার এদিকে ওদিকে সহ্য করে না সে। চাঁদনি বেগম বিড়বিড় করে কিছু একটা বলল, তা রেশমা বেগম না শুনতে পেরে বলল, কিছু কি বললে আপা? কিছু না। কলেজ বোরখা মাথায় হেজাব পরে আসলো পুনম। পরশও রেডি হয়ে স্কুলে যাবে, তাদের পৌঁছে দিয়ে আসবে আনিস সাহেব। ঠিক তখনই চন্দ্র শার্টের হাতা গোটাতে গোটাতে বের হলো। আনিস সাহেবের উদ্দেশ্যে বলল, মামু আমিও তো বাইরে যাচ্ছি, ওদের আমি পৌঁছে দিচ্ছি। আনিস সাহেব এক পলক শান্ত চোখে চন্দ্রের দিকে তাকিয়ে বলল, না বাবা আমি পারবো, তুমি কিন্তু ব্রেকফাস্ট না করে বের হবা না, বলেই পুনমকে নিয়ে চলে যায়। তাদের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো চন্দ্র। পুনমকে কলেজে পৌঁছে দিয়ে পরশকে একেবারে বোনকে নিয়ে আসতে বলে চলে আসলো আনিস সাহেব। আনিস সাহেব আসলেই সকলে ব্রেকফাস্ট করতে বসে। ঘড়ির দিকে তাকিয়ে আনিস সাহেব বলল, আরে 9টা বাজতে চললো, এখনো ব্রেকফাস্ট সারে নাই সবাই? আরে আনিস চাপ নিও না, আমরা সকলের খাবার 9টার দিকেই খাই, আসো তুমিও আসো। আনিস সাহেবও হেসে বলেন। খেতে খেতে কামরুল আলী আবারও বলেন, কি ভাবলে আনিস? কিসের ব্যাপারে ভাই? চন্দ্র ও পুনম মায়ের বিয়ের ব্যাপারে। হাত থেমে গেল আনিসের। সে পানি খেয়ে আবারও খেতে খেতে বলল, বয়সের ব্যাপারটাও তো দেখতে হবে ভাই, আমার মেয়েটার সবে মাত্র 17, আর চন্দ্র বাবা মাশাল্লাহ 28 বছরের তাগড়া যুবক, এজ গ্যাপটাও তো আছে। আর বড় জোর মেয়ে আমি ঢাকা শহরে বিয়ে দিব না। আমার ছেলের সাথে যদি বিয়ে হয় তাহলে পুনম মায়েরই বিয়ে হবে আনিস, এটা মনে রেখো, আমার বাড়ির বউ পুনমকেই হতে হবে। বিয়ে হলো তাকদির ভাই, আমার মেয়ের ভাগ্যে যদি চন্দ্র থাকে তাহলে হবে, তবে বাবা হিসাবে কোনো মাদকাসক্ত ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। খেতে খেতে বাবা মায়ের তর্ক যুদ্ধ দেখছে চন্দ্র, তার ভালোই লাগছে। এই যুদ্ধ সে শান্ত চোখে সব পরখ করে চলেছে। তবে শান্ত থাকতে পারল না কামরুল আলী। সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা মা তা সহ্য করতে পারে না। গর্জে উঠল কামরুল আলী, আনিস মুখ সামলে কথা বলো। আমি সামলে আছি ভাই, শান্ত কণ্ঠে বলল আনিস সাহেব। ঠিক তখনই বাড়ির গেটে নক হলো। উঠানে কাজ করা মেয়েটি এসে বলল, আনিস ভাই পুলিশ এসেছে।
থেমে গেল তারা। মনে মনে বিস্তর হেসে আরেকটি রুটি নিল। আনিস সাহেবকে অবাক হলেন, তার বাড়িতে পুলিশ কেন আসবে? রেশমা বেগমও বেশ অবাক হলেন। ততক্ষণে পুলিশ বাড়ির ভেতরে পৌঁছে বলল, আনিস আকন্দ আছেন? কে এই বাড়িতে আনিস আকন্দ? এগিয়ে আসে আনিস, পুলিশের সামনে দাঁড়িয়ে বলল, আমি আনিস আকন্দ। কেন, কি ব্যাপার এসআই সাহেব? আনিস লোকটির ব্যাস ও পদবি দেখে বলল। পুলিশটি হাসল। আপনাকে গ্রেপ্তার করা হলো মিস্টার আনিস আকন্দ 15 বছর আগে হাসপাতাল থেকে সাভারের মেয়র মিস্টার পারভেজ আলী ও রোজিনা বেগমের মেয়ে সন্তানকে চুরি করার অপরাধে। সেলের ভেতরে হাঁটু গুজে বসে আছে আনিস। নিজের জন্য ভয় নেই, ঘণ্টাখানিকের মধ্যেই তার উকিল এসে পড়বে। তার নিজেকে নিয়ে চিন্তা নেই, তবে মেয়েটাকে নিয়ে চিন্তা। একবার একটা কথা যখন উঠেছে, আজ না হয় কাল মেয়েটা জানতে পারবেই। তখন তখন যদি মেয়েটা তার কাছে না থাকে। আর কিছু ভাবতে পারছে না আনিস সাহেব। জোহরের আজান কানে যেতেই থরথর করে কেঁপে উঠল আনিস সাহেব। তখনই হুড়মুড় করে প্রবেশ করলো পারভেজ, কামরুল, চাঁদনি, রোজিনা ও রেশমা। রেশমাকে কনস্টেবল আটকে রেখেছিল, ঢুকতে দেয়নি তাকে। রেশমা এসেই স্বামীর হাতটা ধরে কেঁদে দেয়। রোজিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আপা দেখ না, কিসের কেস দিয়ে ওনাকে আটকে রেখেছে। আপা তুই তো জানিস উনি নির্দোষ। পারভেজ ওসির কেবিনে ঢুকে টেবিলে চাপ্পড় মেরে বলল, চাবি দে। পারভেজের পাশে থাকা চেয়ারম্যানের দিকে তাকায়। চেয়ারম্যান ইশারা করতেই চাবি দিল লকআপের। চাবি নিয়ে হনহনিয়ে সেলের সামনে দাঁড়ায়। পারভেজ গেটটা খুলে ভেতরে ঢুকেই নাক বরাবর ঘুষি মারল আনিসের। নাকে হাত দিয়ে 2 কদম পিছনে সরে গেল আনিস সাহেব। দেখ পারভেজ, আমার কথা শোন। আমার মেয়ে কোথায় আনিস? এক্ষুনি আমার মেয়ে চাই। আমার মেয়েটা বেঁচে আছে সেটাও জানতাম না আমি। আনিস বলেই আরেকটি ঘুষি দেয়। এবার থেমে থাকে না আনিস সাহেবও, সমান তালেই হাতাপয় চলতে থাকে দুজনের। চন্দ্র ওসির কেবিনের দরজা ফাঁকা করে দেখতে থাকে। অবস্থা বেগতিক দেখে কামরুল আলী গিয়ে তাদেরকে থামাতে চায়। ধস্তাধস্তির মধ্যে পেছন থেকে পুনমের আব্বু ডাকে। থেমে যায় পারভেজ। পেছন ফিরে ক্রন্দনরত পুনমের দিকে তাকায়। সে দৌড়ে আসছে তার দিকে। এ যেন তার মায়ের প্রতিচ্ছবি। স্বয়ং তাহেরা খানম দৌড়ে আসছে। মামা, অস্পষ্ট স্বরে বলল পারভেজ। পুনম এসেই আনিস সাহেবকে জাপটে ধরে। তার মাথা ব্যথা প্রাপ্ত স্থানে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, ইস, কি রক্ত বের হচ্ছে। আমার আব্বুকে এভাবে মেরেছেন কেন? সে কি করেছে? শেষের কথাটা পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল। পারভেজের কথা আসছে না মনে। মনে হচ্ছে কণ্ঠনালী অবরুদ্ধ হয়ে গেছে। কিছু হয়নি আম্মাজান, আব্বু স্ট্রং না। তুমি আম্মুর সাথে যাও, বাবা আসছি। আনিস সাহেবের কথায় পুনম তার বুকে মুখ গুজে বলল, না আমি যাব না, আমার আব্বুর সাথেই যাব। এর মধ্যেই চন্দ্র ইশারা দিলে ওসি এসে বলল, এখানে কোনো তামাশা করবেন না, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আর স্যার আপনি প্লিজ বের হন। এবার চেয়ারম্যান সাহেব ও পারভেজ সাহেবকে ডাকাডাকি করে কামরুল সাহেব পারভেজ সাহেবকে জোর করে নিয়ে আসে। বের হতে হতে আনিস সাহেবকে শাসায় পারভেজ সাহেব। পুনম তখনও বাবার বুকে মিশে কেঁদেই চলেছে। ওসি না বুঝে এবার পুনমকে ঝাড়ি দিতেই কেঁপে উঠল পুনম। এই ওসি, এক স্বরে 3 জন বলে উঠল। ওসি তাকায় চন্দ্র, পারভেজ ও আনিস সাহেবের দিকে। ভয়ে ঢোক গিলে ওসি খায়রুজ্জামান মনে মনে ভাবে, এই ভয়ঙ্কর ফ্যামিলি কখন যাবে এখান থেকে। স্যার, এবার থানা খালি করতে হবে। এভাবে চেয়ারম্যান সাহেবকে বলতেই তিনি সবার দিকে তাকায়। পারভেজকে বলে, দেখো পারভেজ, তুমি আমার বাল্যকালের বন্ধু, সেই হিসাবে একটা কথা বলি।
যাই ফ্যামিলি ম্যাটার আছে সেটা বাড়িতেই সলভ করা উচিত। পারভেজ খ্যাপাটে গলায় বলল, কিসের বাড়িতে সলভ? ওকে 14 শিকের ভাত খাইয়ে আমার মেয়েকে আমি নিয়ে যাব। পারভেজ সাহেবের কথা শুনে আনিস সাহেব পুনমকে আরো জোরে বুকে চেপে ধরে। তা দেখে চন্দ্র বাঁকা হাসে। একজন লেডি কনস্টেবলকে ইশারা করে পুনমকে তার থেকে সরিয়ে দিতে। আব্বু, ও আব্বু, আমি যাব না, আমার আব্বুকে ছেড়ে কোথাও যাব না। মহিলাটি পুনমকে টেনে সরাতেই বলল। তা দেখে আনিস সাহেব পুনমকে চেপে ধরে বলল, হেই, দূরে, আমার মেয়ের থেকে দূরে। এবার মহিলাটি চন্দ্রর দিকে তাকাতেই চন্দ্র ইশারা করলো জোর করে নিয়ে আসতে। পেছন থেকে একজন কনস্টেবল আনিস সাহেবকে ধরে তার থেকে পুনমকে আলাদা করে। আব্বু, আব্বু যাব, আমি আব্বু যাব, ছাড়ুন আমাকে আব্বু। আনিস দৌড়ে যেতে নিলে মহিলাটি সেল আটকে দেয়। আনিস সাহেব সেলে লাথি দিতে দিতে বলল, এই ওসি, আমার মেয়েকে ছেড়ে দিতে বল। ও ভয় পাচ্ছে, ওকে আমি এই রকম পরিবেশের সাথে পরিচয় করাইনি, ফুলের মতো মানুষ করেছি। এই ওসি, ওকে বল আমার মেয়েকে ছাড়তে, আমার মেয়েটা কাঁদছে। লকআপ থেকে বের হতেই তাকে সামলে নেয় চাঁদনি বেগম। আজ তিনি তার ভাইয়ের মধ্যে সেই 17 বছর আগের তেজি আনিসকে দেখতে পাচ্ছে। পারভেজ লকআপের সামনে দাঁড়িয়ে বলল, কি কেমন লাগছে এখন? আমারও তেমনই লেগেছিল যখন হাসপাতালে গিয়ে শুনি আমার মেয়েটা মারা গিয়েছে। সেই থেকে আমার 2টা মেয়ে আমার সাথে কথা বলে না, আমার পাশে বসে না। তাদের ধারণা ওদের বোনও আমার জন্য মারা গিয়েছে। আনিস সাহেব হঠাৎই বাঁকা হাসলেন, বললেন, সত্যিটা সহ্য করতে পারবি তো? এককালের বন্ধু ছিলি, সেই জন্যই সত্যিটা লুকিয়েছিলাম, তবে এবার থেকে আর না। ফের 2 কদম পেছনে পিছিয়ে ঘাড় বাঁকিয়ে রোজিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কি রোজিনা ভাবি, বলবো নাকি? কি সত্যি? সত্যিটা তো আমার সামনেই। তুই চোর, আমার সন্তান চুরি করে রাতের অন্ধকারে পালিয়ে এসেছিলাম, তবে সন্তানকে বাঁচাতে, চুরি করে নয়। আর আমার বাচ্চাটা সেই দিন উনি অ্যাডাপ্ট করে আনে, চুরি করে নয়। পেছন থেকে কালো কোটধারী লোকটা বলল। লোকটিকে দেখে চন্দ্র বিড়বিড়িয়ে বলল, এটা আবার কোন পিস? পিলে চমকে ওঠে সবাই। কামরুল সাহেব বলল, অ্যাডাপ্ট? উকিলটি এবার হাতের ফাইল থেকে কাগজপত্র ওসির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে ডকুমেন্ট, এখানে স্পষ্ট উল্লেখ আছে যে আমার ক্লায়েন্ট কোনো বাচ্চা চুরি করেনি, তাকে স্বেচ্ছায় দান করেছেন বাচ্চাটির জন্মদাত্রী মিসেস রোজিনা বেগম। রোজিনার নামটা শুনে সবাই আরও চমকে ওঠে। চন্দ্র নিজেও এই অধ্যায়টি বের করতে পারেনি, তাই সেও একটু চমকেছে। পারভেজ সাহেব রোজিনা বেগমের দিকে তাকায়। রোজিনা বেগম থরথর করে কাঁপছে। তিনি কাঁপা কাঁপা স্বরে বলল, এইসব মিথ্যা। আনিস ভাই, আপনি নিজেকে বাঁচানোর জন্য আমার নামে এমন অপবাদ দিতে পারেন না। হাসলো আনিস, বলল, কোনটা সত্যি কোনটা মিথ্যা তা আপনিও খুব ভালো করেই জানেন ভাবি। এবার উকিল মুখ খুলল, প্লিজ আমার মক্কেলকে ছেড়ে দিন, প্রমাণ তো হাতে হয়েই গিয়েছে, উনি নির্দোষ। সেন্ট্রি, ওনাকে ছেড়ে দাও। বের হয়ে আসে আনিস সাহেব। রেশমা দৌড়ে স্বামীকে জাপটে ধরে বলে। আনিস সাহেব রেশমা বেগমকে আগলে ধরে পুনমকে ডাকে, আম্মাজান দেখেন, আব্বু এসেছি। চাঁদনি বেগমের বুক থেকে মাথা তুলে আনিস সাহেবকে দেখেই অশ্রুসিক্ত হাসি দেয়। দৌড়ে আনিস সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়ে পুনম। আনিস সাহেব অপর পাশে মেয়েকে আগলে নেন। পরশ কই আম্মাজান? ভাই বাসায় রয়েছে, আমি এসেছি। একা এসেছো? মাথা নাড়ায় পুনম। আনিস সাহেব মেয়েকে রাগ দেখিয়ে বলো, আমি বলিনি আম্মাজান, বাবা ছাড়া ভাই ছাড়া কোথাও যাবেন না? পুনম মাথা তুলে ঠোঁট উল্টে তাকিয়ে বলল, সরি।
হেসে ওঠে আনিস সাহেব। মেয়ে ও স্ত্রীকে আগলে চলে যেতে নিয়েও থেমে যায়। বাবার বুকের ফাঁকা দিয়ে আর চোখে তাকায় পারভেজ সাহেবের দিকে, যে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। গেটের সামনে গিয়ে থেমে গেল আনিস সাহেব। ঘাড় বাঁকিয়ে পারভেজ সাহেবের উদ্দেশ্যে বলল, ও হ্যাঁ, শুনবি না? তোর মেয়েকে রাতের আধারে কোথায় পেয়েছিলাম জানবি? আচ্ছা শোন, হাসপাতালের পেছনে ডাস্টবিনে লবণ মুখে দেওয়া অবস্থায় ওইটুকুন বাচ্চাকে লবণ খাইয়ে মারতে চেয়েছিল। রোজিনা বেগমের দিকে তাকিয়ে বলেই চলে গেল আনিস সাহেব। ধপ করে বসে পড়ল পারভেজ সাহেব। এটা কি বলছে আনিস? চেয়ারম্যান বাড়িতে বসে আছে পারভেজ, রোজিনা। পারভেজের মাথায় তখন আনিস সাহেবের বলা কথাটাই ভাসছে। চাঁদনি বেগম ও কামরুল সাহেব আনিস সাহেবের বাসায় এসেছে। পারভেজ, অনেক হয়েছে, বিকাল গড়াতে চলল, এখন আয় কিছু খেয়ে নে। বন্ধুর কথার প্রতি উত্তর না করেই পারভেজ সাহেব ফট করেই উঠে দাঁড়ায়। রোজিনা বেগমের হাত টেনে টানতে টানতে গাড়ির সামনে দাঁড় করায়। তাকে ভেতরে ঢুকতে বলে নিজের ড্রাইভিং সিটে বসে। মিনিট 20-এর মতো পরেই আনিস সাহেবের বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকতেই ভেতরের দৃশ্য দেখে বুকটা ধক করে ওঠে। পরম আদরে পুনমকে খাইয়ে দিচ্ছে আনিস সাহেব। পুনমও বাবার সাথে হাসি মুখে গল্প জুড়ে খেয়ে চলেছে। আচ্ছা, এই মোমেন্টটা তো তারও হতে পারত। কি হতো যদি আজ আনিসের জায়গায় সে থাকতো? সে থাকলে মনে মনে ভাবে পারভেজ সাহেব। কথা ছিল, কথা বলা যাবে? থেমে যায় আনিস সাহেবের হাত। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে জানতো পারভেজ আসবে, তবে এত দেরি করবে এটা জানতো না। কেননা আনিস সাহেবের ধারণা ছিল পারভেজ সাহেব তখনই থানা থেকে তার বাড়িতে আসতো। তখনই কামরুল সাহেব ও চাঁদনি বেগম ড্রয়িং রুমে পৌঁছে যায়, তাদের হাতে নিজেদের ব্যাগ। আনিস সাহেব চাঁদনি বেগমের হাতের দিকে তাকায়, মুচকি হেসে বলে, চলে যাবে আপা? ইতস্ত বোধ করে তা চাঁদনি বেগম। কি বলবে ভেবে পায় না। আজ ভাইয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ সে কিছুই করতে পারল না। ভেবেই বুকটা ফেটে যাচ্ছে তার। তার ভাবনার মাঝেই আনিস সাহেব আবারও বলল, যাবি যখন বাধা দিব না, খেয়েই যাস। সারা জীবন তোর কাছে আমার থেকে ওই বাড়ির মানুষের প্রায়োরিটি বেশি ছিল, আজও আছে। ধপ করে ব্যাগটা পড়ে গেল কামরুল সাহেবের হাত থেকে। মা মারা যাওয়ার কয়েকদিন আগেই তার সাথে চাঁদনি বেগমের বিয়ে হয়ে গেছে এবং সংসারটাও তার হাতে তুলে দিয়ে গেছেন। সেই সংসারের টানে ভাইয়ের দিকে খেয়াল করেননি তিনি। পারভেজ সাহেবের কথায় ভাবনায় ভঙ্গ হলো কামরুল সাহেবের ঝাঁঝালো স্বরে। পারভেজ সাহেব বলছে, তোর এখানে আমার পরিবারের একটা লোকও থাকবে না, আমি শুধু সত্যিটা জানতে এসেছি। আম্মা যান, ঘরে যান। আর হ্যাঁ, ভেতর থেকে ছিটকিনি আটকে দরজা জানালা বন্ধ করবেন। আব্বু। আনিস সাহেব বুঝল পুনম পারভেজ সাহেবকে দেখে ভয় পেয়েছে, তাই পুনমকে আশ্বাস দিয়ে বলল, ভয় নেই, এবার কিচ্ছু বলতে পারবে না, তুমি বাবার কথা শোনো। পুনম বাবার কথা মেনে ঘরে চলে যায়। আনিস সাহেব চাঁদনি বেগমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে আপা, তোর গুণধর চন্দ্র কই? আমাকে জেলে পাঠিয়েছে কেন সেটা তো তার কাছ থেকে জানা যাবে। আনিস, পারভেজ সাহেব চেঁচালো। ভেতর থেকে পরশ বের হয়। তাকে দেখে আনিস সাহেব বলল, ভেতরে যাও পরশ। বাবার কণ্ঠে পরশ ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ও হ্যাঁ, কি বলছিলে? সত্যি জানবি তাই না? আরে সত্যিটা তো তোর চোখের সামনেই ছিল। ওইটুকুন ছেলে এক রাতের মধ্যে সত্যি বের করতে পারলো, আর তুই পারলি না? এই যে তোর ভাই ভাবিকে আমার বাসায় দেখছিস, এরা কিন্তু সত্যি জেনেই এখানে এসেছে। তাদের প্ল্যান ছিল আমার মেয়েকে চন্দ্রের বউ করে নিয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। চাঁদনি বেগম এবার হু হু করে কেঁদে দিল। কামরুল সাহেব তাকে আগলে নিল। আনিস সাহেব আবারও বলতে শুরু করলো, বিয়ের আগে যে রোজিনা ভাবির
এক জায়গায় সম্পর্ক ছিল, তুই সেটা জানতিস? অবাক হয় পারভেজ সাহেব। তার মনে পড়ে রোজিনা ও রেশমার বাবা মাহীন নানির কাছে পালিত। তাদের দেখার কেউ ছিল না। নানি মারা যাওয়ার পর উপরোক্ত পারভেজ সাহেব রোজিনাকে পছন্দ করত। তাই তো এক প্রকার জোর করেই তাকে বিয়ে করে, রোজিনার শত মানা সত্ত্বেও। তুই ব্যবসায়িক কাজে একবার চট্টগ্রামে গিয়েছিলি, মনে আছে? মাথা নাড়াই পারভেজ সাহেব। আনিস সাহেব ফের বলতে শুরু করে। তখনই হঠাৎই পুরানো প্রেমিকের সাথে তার দেখা হয়। পুরানো প্রেম জেগে ওঠে, একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠও হয়। এরপর তোর আসার খবর ততদিনে তোর পাঠানো টাকা নিয়ে সে তার প্রেমিককে বিদেশে পর্যন্ত পাঠিয়ে দেয়। তুই আসার কিছুদিন পরই ভাবির আবারও সন্তান সম্ভবা হয়। তার মনে তখনও খুঁতখুঁত করে, কোনোভাবে এই বাচ্চা তার সেই প্রেমিকের না তো। সেই খুঁতখুঁতানি নিয়েই দিন পার করে। তুই যখন আবারও চট্টগ্রামে গেলি তখন রোজিনা ভাবির পেইন ওঠে। কামরুল ভাই তাকে হাসপাতালে নিয়ে যায়। আমিও ছিলাম, সদ্য মিসক্যারেজ হওয়া স্ত্রীকে নিয়ে। হলো সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান। জানিস পারভেজ, কোলে নিয়ে আমার সর্বপ্রথম তোর আর খালাম্মার কথা মনে পড়েছে। বাচ্চাটাকে নার্সের হাতে দিয়ে আমি রেশমার কাছে গেলাম। আপা তখন নিজেই অসুস্থ, তার উপরে মুক্তি ও রূপসাকে নিয়ে তার বাসায় থাকা লাগলো। মিরাজ ও আসতে পারেনি। ওরা যমজ মেয়ে হয়েছে 1 সপ্তাহ আগে। থামলো আনিস সাহেব, মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখনই তার সামনে এক গ্লাস পানি দিল রেশমা বেগম। তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে পানিটা ঢকঢক করে গিলল। গ্লাসটা রেগে শব্দ করে নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, ওই পিচ্চি জানটাকে দেখার জন্য মনটা ছটফট করতেছিল, তাই আবারও গিয়েছিলাম। ভাবি কেবিনের দিকে তখন নার্সকে বলতে শুনলাম মেয়েটাকে নাকি সে 1 খাবলা লবণ খাইয়ে হাসপাতালের পেছনের ডাস্টবিনে ফেলে এসেছে। ধক করে উঠল বুকটা। ফাঁক দিয়ে দোলনারে তাকালাম, মেয়েটা উধাও নেই। হাসপাতালের দৌড়ে পেছনে চলে গেলাম। নার্সের কথা অনুযায়ী সেই দিকেই গেলাম, পেয়েও গেলাম। দ্রুত গতিতে চিকিৎসা শুরু করলাম। একটুর জন্য মেয়েটা বেঁচে গেল। বলতে বলতেই আনিস সাহেবের মুখ দেখে মনে হলো সে যেন এখনই জীবন্ত সেই দৃশ্যকে দেখছে। ঢোক গিলল পারভেজ সাহেব, কাপা স্বরে বলল, মেয়েটা কি আমার? হ্যাঁ রে পারভেজ, মেয়েটা তোরই। রোজিনা ভাবিকে চেপে ধরলাম। সে সব সত্যি জানালো। তবে আমার মনে সন্দেহ ঢুকলো। কিছুই বললাম না রেশমাকে। জানালাম। ও বলল, যদি ভাবির কথাই সত্যি হয় তাহলে তো বাচ্চা প্রিমিয়াচিউর জন্ম হবে, কিন্তু ওকে দেখে সেই রকম মনে হচ্ছে না। সন্দেহ আমার মনেও জন্মালো। বাসায় গিয়ে তোর একটা চুল কোনো রকমে জোগাড় করে ডিএনএ টেস্ট করলাম, পজিটিভ আসলো। রোজিনা ভাবির কাছে আবারও গেলাম। ততদিনে সবাই জানে তার মরা বাচ্চা হয়েছে। সে বিশ্বাস করলো না আমাদের কথা, তাই আমরা সিদ্ধান্ত নিলাম বাচ্চাটা আমারই রাখবো। তাই রোজিনা ভাবিকে বললাম ওকে অ্যাডাপ্ট করব। আপনি কাগজপত্রে সাইন করবেন। সে নির্দ্বিধায় করে দিল। তার পরের দিনই ব্যবসা ম্যানেজারের হাতে বুঝিয়ে দিয়ে এই গ্রামে আবাসন করলাম। আনিস সাহেবের কথা শুনে পারভেজ সাহেব ধীরে পায়ে রোজিনা বেগমের সামনে দাঁড়ায়। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, এমন কেন করলে? নার্স বলেছিল মেয়েটা নাকি লাল সুন্দর, কালো হবে বড় হয়ে। তখনই মনে ভয় ঢুকলো। আজহার ছিল শ্যামবর্ণা, যদি ওর মতো হয়, কারণ তোমাদের বংশে কেউ শ্যামবর্ণের ছিল না। কথা শেষ হতে না হতেই পর পর 2 গালে 2টা থাপ্পড় পড়ে। তোর কারণে, আজ শুধুমাত্র তোর কারণে আমার ছেলেমেয়েরা আমার থেকে দূরে। ওরা আমার সন্তান, তাই আমার সাথে সাথে ওদেরকেও ভালোবাসতে পারিসনি, তাই না? এতদিন কি নিখুঁত ছলনা করে গেলি আর আমি বোকা।
সব বিশ্বাস করে বসেছিলাম। বলতে বলতেই ধপ করে ঢলে পড়ল। আনিস কামরুল সাহেব তাকে দ্রুত আগলে নিল। ততক্ষণে পারভেজ সাহেবের মুখ দিয়ে সাদা ফেনা বের হয়ে গেছে। সারা জীবন ধোকায় বসবাসকারী পারভেজ খুব বাজেভাবে আঘাত পেয়েছে। সেই আঘাতকারী যে তার নিজস্ব পরম আপনজন, তার অর্ধাঙ্গিনী। জীবনের প্রায় অনেকটা বছর একটা নারীর সাথে বসবাস করেও পারভেজ সাহেব জানতে পারেনি তার মনের কোথাও সে নেই। খুব আয়োজন করে ছলনা করেছে রোজিনা বেগম। পারভেজের অবস্থা দেখে দ্রুত তাকে পাজা কোলে তুলে আনিস সাহেব ও কামরুল সাহেব মিলে চাঁদনি বেগম দ্রুত চন্দ্রকে ফোন দেয়। পারভেজ সাহেব গাড়ি দিয়েই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সিতে ঢুকিয়ে আনিস সাহেব ও কামরুল সাহেব বসে যায়। ইতিমধ্যে ডাক্তার এসে তার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। চাঁদনি বেগম ও রেশমা বেগম সমানে কাছে, রোজিনা বেগম কেমন যেন শকে আছে। পুনম ও পরশ একটু পরপরই হাসপাতালে আসে তাদের বাড়ির কাজের ছেলেটার মাধ্যমে। ডাক্তার দৌড়ে এসে জিজ্ঞেস করেন, রোগীর সাথে কে আছে? জি, আমরা। কামরুল ও আনিস সাহেব একসাথে বলে। ওনার কার্ডিয়া অ্যাটাক এসেছে, ঢাকায় নিলে ভালো হতো। আমরা আপাতত চিকিৎসা দিচ্ছি। আনিস সাহেব ও কামরুল সাহেব বেরিয়ে আসেন, আরো কিছু কথা বলে। এর মধ্যে কোথা থেকে হন্তদন্ত হয়ে এসে পৌঁছে যায় চন্দ্র। আম্মু, মেজ বাবা কেমন আছে? কেন চন্দ্র, সেটা জেনে তোমার কোনো কাজ নেই? পেছন থেকে বলল চাঁদনি বেগম। তবে কামরুল সাহেব বেরিয়েই চন্দ্রকে দেখে সপাটে একটা চড় বসিয়ে দিলেন। গালে হাত দিয়েই চন্দ্র হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তবে চোখ নামিয়ে নিল। আজ সে কিছুই বলল না, কারণ ভুলটা তারই আছে। ওইভাবে মেজ বাবাকে আনা তার উচিত হয়নি। চন্দ্র বুঝতে পেরেছিল তার বাবা মা সবই জানে, তাহলে কিছু একটা যার সম্মুখে আনতে চায়নি। ওই মেয়েটার সব জেনেও শুধুমাত্র আমাদের বাড়ির মেয়েকে বাড়িতে আনার জন্য তোমার সাথে বিয়ের কথা বলেছিলাম। এমনিতেও তোমার সাথে আমাদের মেয়েকে আমি রাখতাম না। ওকে আমি কয়েকদিন পরেই তালাক করিয়ে নিতাম। ধীরে ধীরে সব করতে চেয়েছিলাম। আজ তোমার জন্য বলেই আবারও চন্দ্রের দিকে তেড়ে যেতে নিলে আটকে দেয় আনিস সাহেব। ভাইজান, যা হয়েছে হয়েছে। আমাদের ভাগ্যে যা থাকে তাই হয়। এখন এগুলো বাদ দেন, পারভেজের চিন্তা করেন, আর আমি অ্যাম্বুলেন্স ঠিক করছি। আজকেই আপনারা ওকে ঢাকায় নিয়ে যান। তাদের কথোপকথনের মাঝে নার্স এসে ডাক দেয়, এখানে আনিসকে? জি, আমি। আনিস এগিয়ে যায়। নার্সটি বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনাকে ডাকছেন। আনিস সাহেব ভেতরে ঢুকলেন। পারভেজ সাহেব গেটের শব্দে তাকায় সেই দিকে। আনিস সাহেব টুল নিয়ে বসলো। পারভেজ সাহেব খপ করেই ধরে হাতটা, বলল, পুনমকে একবার ডেকে দিবি? পারভেজ সাহেবের আবদারে ইতস্ত বোধ করল, তবে পুনমকে ডেকে নিল। বাবার সাথে পুনম ভেতরে প্রবেশ করলো। পুনম পাশে বসলে পারভেজ সাহেব পুনমের মাথায় হাত বুলায়। আমি তোমাকে আম্মাজান ডাকি একটু? পারভেজ সাহেবের এমন কাতর স্বর উপেক্ষা করতে পারে না। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিতেই পারভেজ মুচকি হাসল। তোমার মতো আমার আরেকটা আম্মা ছিল, সে অনেক বছর আজ আর নেই আমার কাছে। সে কোথায় গেছে? পুনমের কথায় হাসল পারভেজ। মেয়েকে দেখেই যেন অর্ধেক ঠিক হয়ে গেছেন তিনি। পারভেজ আনিস সাহেবের দিকে তাকায়। তারপর ঢাকায় যাবি আনিস? সেই আগের মতোই, একই উঠোনে, দুই বাড়ি, দুই পরিবার, আগে যেমন থাকতাম। ভাঙবি সেই মাঝের দেওয়ালটি? দেওয়ালটা তো আমি তুলিনি পারভেজ, তুই তুলেছিস। আমি কখনো তোর উপরে রাগ দেখাতে পারিনি, যদিও হয়েছে সেটা সাময়িক ছিল। তবে বেলার কাহিনীর পরে তুই সেই দেওয়াল তুলেছিলি, আমিও মেনে নিয়েছি, কারণ তখন আমি বেলাকে সামনে দেখে স্থির থাকতে পারতাম না। দীর্ঘশ্বাস ফেলে পারভেজ, তাচ্ছিল্য হেসে বলল, যার জীবনটাই ভুলে মোড়ানো,
তার আরেকটা ভুল না হয় ক্ষমা করলি। ফের কাতর স্বরে বলল, চল না আনিস, আমার মেয়েটার প্রতি কোনো আবদার রাখবো না, শুধু একবার দেখব প্রতিদিন। কথা বলতে বলতেই তারা ভুলেই গিয়েছিল যে সেখানে পুনম আছে, এখনো বসা। তাদের কথায় তাদের ধ্যান ভাঙে। আপনার মেয়ের দাবি, আপনি ছাড়বেন কেন? নিজের মেয়েকে কেউ ছেড়ে দেয় নাকি? দেখেন না আমার আব্বু আমার কতটা ভালোবাসে। মুচকি হাসলো পারভেজ, বলল, কিছু কিছু সময় আবদার ছেড়ে দিলেই সম্পর্ক সুন্দর থাকে। ও। পারভেজ সাহেবের সাথে পুনম আরো কথা বলতে থাকে, তবে গম্ভীর থাকে আনিস সাহেব। পুনমের কথা তার ভালো লাগেনি। এখন আপনারা যান, রোগীর রেস্ট নিতে হবে। নার্সের কথায় পুনম আনিস সাহেব চলে গেল। পারভেজ সাহেবকে ইনজেক্ট করতেই ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ল। পুনম আনিস সাহেব বাইরে আসেন। ততক্ষণে পারভেজ সাহেবকে ঢাকায় নিয়ে যাওয়ার সকল ব্যবস্থা করে ফেলে চন্দ্র। আনিস সাহেব রেশমা বেগমের দিকে তাকিয়ে বলল, ছেলে মেয়েকে নিয়ে বাসায় যাও, প্রয়োজনীয় সকল জিনিসপত্র গুছিয়ে নাও, আজ থেকে আমরা ঢাকায় থাকব। তার কথায় উপস্থিত সকলে চমকে যায়। চাঁদনি বেগম বেশ খুশি হয়, ভাইকে জড়িয়ে ধরেন। আনিস সাহেবও বোনকে আগলে নেয়। তবে এত কিছুর মাঝে কামরুল সাহেব খেয়াল করলেন চন্দ্রর মুখে হাসিটা। অদ্ভুতভাবে তার সন্দেহ হলো কেন জানি চন্দ্রের প্রতি। তবে চুপ থাকলো। তার চন্দ্রের মনোভাব ভালো লাগবে, আগে আগে জানা লাগবে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে সকলে ঢাকায় পৌঁছে যায়। প্রথমে পারভেজ সাহেবকে হাসপাতালে ভর্তি করে, তার ট্রিটমেন্ট স্টার্ট করে। ততক্ষণে মিরাজ সাহেব ও নিপা বেগম হাসপাতালে আসে। তাদের রেখে কামরুল সাহেব ও চাঁদনি বেগমকে নিয়ে চন্দ্র বাসায় যায়। আনিস সাহেবও তাদের গাড়িতে করে নিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। পুনম জানালার সাইডে বসা, মাঝখানে আনিস সাহেব, অপর পাশে রেশমা বেগম, সামনে পরশ। পুনম বাবার কাঁধে ঘুমিয়ে। বেশ রাত হয়েছে, তবে কতটা বাজে বলতে পারলো না তারা। খালেক বাড়িটা পরিষ্কার করে রেখেছো তো? খালেক ড্রাইভিং করতে করতে জবাব দিল, জি স্যার, আজ রাতের খাবারটাও আমার গিন্নি রান্না করে দিয়েছে, সেটাই কষ্ট করে খেয়ে নিয়েন। এ কি বলছো খালেক? আমি অর্ডার করে নিতাম। স্যার ভুলে গেলেন, পুনম মা বাইরের খাবার খেতে পারে না, তার সমস্যা হয়। আসে হানিস, এই আন্তরিকতায় সব সময় সে মুগ্ধ হয়। লোকটা তার বয়সী, সেই যে বেকার খালেককে চাকরি দিয়েছিল, সেই খালেক আজও তার কাছে আছে। বাড়ি পৌঁছে পুনমকে কোনো রকমে উঠিয়ে খাইয়ে ঘুমাতে পাঠায় আনিস সাহেব। ঘুমের ঘোরে কিছুই চোখে পড়ে না পুনমের। ধপ করে বিছানায় শুয়ে পড়ে। রাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে নিজেদের ঘরে চলে যায় আনিস সাহেব। সকাল সকাল হাসপাতালের উদ্দেশ্যে বের হয় আনিস সাহেব। সাভারে পারভেজকে ভর্তি করে, তাই আগেই বের হয়, এই জন্য পুনমকে আর ডাকেনি। সে পৌঁছে পারভেজ সাহেবকে জাগ্রত পায়। আনিস সাহেবকে দেখে মুচকি হাসে, বাসায় যাব বন্ধু, নাও আই এম ফিট অ্যান্ড ফাইন। আরেকদিন থাক, কাল যাস? উহুম, হাসপাতালে থেকে মেয়েদের পরিবারের সান্নিধ্য থাকলে আরো ভালো লাগবে। পারভেজ সাহেবের জেদের কাছে হার মেনে মেনে তাকে ডিসচার্জ করিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা হয় মিরাজ সাহেবরা। তবে নিপা বেগম ও মিরাজ সাহেব আনিস সাহেবকে দেখে বেশ অবাক হয়। এতদিন পর তারা কোথা থেকে আসলো, আর এতদিন কোথায় ছিল? ঢাকা শহরের কোলাহল পেরিয়ে সাভারের দিকে চলেছে গাড়িটি। ড্রাইভারের পাশে বসা আনিস সাহেব, পারভেজ সাহেব জানালার এক পাশে, অন্য পাশে নিপা বেগম, মাঝখানে মিরাজ সাহেব। সাই সাই করে চলা গাড়ির বহরের দিকে তাকিয়ে থাকা পারভেজ সাহেবের দিকে তাকিয়ে আছে মিরাজ সাহেব। তাকে কেমন ভঙ্গুর, ক্লান্ত দেখাচ্ছে। এইরকম তো তার ভাই ছিল না, তাহলে আজ এমন কেন? কি হয়েছে? কেউ কিছু বলছেও না।
তার ভাবনার মাঝেই পারভেজ সাহেব বলল, মিরাজ, মুক্তি আর রূপসাকে হোস্টেল থেকে বাসায় আসতে বল। দরকার পড়লে শুধু 1 ঘন্টার জন্যে হলেও বল। মিরাজ সাহেব ফোন করে মুক্তিকে বলে দ্রুত আসতে। মুক্তি জানায় 1 ঘন্টা পর তাদের ছুটি, তখন আসবে। আধা ঘন্টা পর গাড়িটা থামে আলী ভিলার সামনে। বিশাল বড় বাড়িটায় নেহাত কম লোক থাকে না। আজ সবাই বাসায়। কামরুল সাহেব ও চন্দ্র পারভেজ সাহেবকে ভেতরে নিয়ে নেয়। এর মধ্যে শিলা ও বেলা এসে ভাইয়ের কাঁধে মুখ গুজে কেঁদে দেয়। আরে থাম, কি মরা কান্না শুরু করেছিস তোরা? বহু কষ্টে দুই বোনকে থামায় পারভেজ সাহেব। অনেকদিন পর বোনের শ্বশুর বাড়িতে ঢুকে আনিস সাহেবের অস্বস্তি লাগলো। সে বলল, আপা, আমি যাই। ওরা কি করছে কিছুই জানা হয়নি। আনিস, পারভেজ সাহেবের ডাকে যেতে নিয়েও থেমে যায় আনিস সাহেব। আম্মাটাকে নিয়ে একটু এখানে আসবি? এখনই একটু দেখব। আনিস সাহেব পারভেজ সাহেবের দিকে তাকিয়ে তাকে ফেরাতে পারে না। সে মাথা নাড়িয়ে চলে যায়। তখনই ঢোকে মুক্তি রূপসা। রূপসা এসেই প্রথমে বাবার দিকে নজর যায়। দাম্ভিক চেহারাটা কেমন যেন ভেঙে গিয়েছে, কেমন অসুস্থ অসুস্থ। বড় মা, চাঁদনি বেগম ডাকলো রূপসাকে। মেয়েদের দেখে চাঁদনি বেগম অনেক খুশি হয়। তার পেছন দিয়েই ঢোকে রিশান সাহেব। চাঁদনি বেগমের কাছ থেকে পারভেজ সাহেবের অসুস্থতার খবর শুনে মুক্তি ও রূপসা কাঁদতে কাঁদতে শেষ। দুই মেয়েকে বুকে জড়িয়ে রাখে পারভেজ সাহেব। ততক্ষণে নিশা, পূর্ব, রাইয়ান এসে হাজির। তারাও আজ হোস্টেল থেকে এসেছে। সবার দিকে তাকিয়ে পারভেজ আবারও বাড়ির দিকে তাকায়, তাচ্ছিল্য হাসে। তিনি এত বড় বাড়িটা, ছেলে মেয়েরা হোস্টেলে থেকে বেড়ায়। তার বড় মেয়েটা তো এ পাশে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর পড়ে, হোস্টেলে থাকে। আর সকলের কথার মাঝে রেশমা বেগম ও আনিস সাহেব প্রবেশ করেন। মামা, মুক্তির কথায় সবাই গেটের দিকে তাকায়। এবার আনিস সাহেবের আরো অস্বস্তি হয়। তার সাথে আরো একজনের, সে হলো বেলা। আরে আয় আয় আনিস। ফের সকলের দিকে পারভেজ সাহেব তাকিয়ে বলল, এখানে সকলেই উপস্থিত আছো। রূপসা, নিশা ও পূর্ব উপস্থিত আছো। আজ তোমাদের সামনেই বলছি, তোমাদের মাকে যদি আমি তালাক দেই, তোমাদের কোনো সমস্যা আছে? পারভেজ সাহেবের কথায় উপস্থিত সকলে চমকে উঠে বলে, বলে কি পারভেজ? ধমকে উঠলেন কামরুল সাহেব। রোজিনা বেগম শব্দ করে কেঁদে উঠল। চাঁদনি বেগমের কাছে এই কান্না কুমিরের কান্না লাগলো, তবু কিছুই বলল না, তাকে ধরলও না। উল্টো নিপা বেগম তাকে ধরতে গেলে তাকে আটকায় চাঁদনি বেগম। পাগল হয়েছেন মেজো ভাইজান? এই বয়সে লোক হাসাবেন নাকি? লোক কি বলবে? তার ওপরে আপনি একজন এই এলাকার মেয়র। ছিলাম মিরাজ, আমি এই এলাকার মেয়র ছিলাম, এখন আর নেই। আমি ইস্তফা দিয়েছি মেয়র পদ থেকে। আর দ্বিতীয় কথা, এটাই আমার শেষ সিদ্ধান্ত, বজ্রকণ্ঠে বলল পারভেজ সাহেব। এবার মুখ খুলল রূপসা। তবে আমি বলবো, কেন হঠাৎই আপনার ওয়াইফকে আপনার তালাক দেওয়া জরুরি পড়ল? তার আসল রহস্য উন্মোচন হয়েইছে তাই। হাসলেন পারভেজ সাহেব। আনিস সাহেবের সামনে দাঁড়ায়। আনিস সাহেবের হাতটা মুঠো থেকে পুনমের হাতটা ছাড়িয়ে নেয়। পুনমকে নিয়ে সামনে এগোয়। পুনম যেতে না চাইলে পারভেজ সাহেব তার মাথায় হাত বুলিয়ে বলল, ভাই, ভাই বোনেদের সাথে পরিচয় করিয়ে দিব আম্মাজান। রূপসা ও মুক্তির সামনে দাঁড়ায় পারভেজ সাহেব। তাদের সামনে পুনমকে রেখে বলল, তোমরা দুই বোন আমার সাথে রেগেছিলে না আমার কারণে? তোমাদের বোন পৃথিবীর আলো দেখেনি। এতদিন তোমরা ভুল জানতে। তাকে পৃথিবীর আলো দেখাতে চায়নি এই মহিলা। রোজিনা বেগমের দিকে আঙ্গুল তুলে বলল। রূপসা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলল তার বাবা? পারভেজ সাহেব আবারও বলল, এই তোমার সেই ছোট্ট বোনটাকে।
লবণ খাইয়ে মারতে চেয়েছিল তোমাদের মা। পারভেজ সাহেবের কথায় এবার পুনমও চমকে উঠল। তার মুখের দিকে তাকিয়ে ফের পারভেজ সাহেবের আঙ্গুল উঁচু করা মহিলার দিকে তাকায়। পারভেজ সাহেবের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে পুনম আনিস সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আব্বু, উনি কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না। রোজিনা বেগমকে দেখিয়ে বলল, উনি আমার আম্মু। মানে কি? ওই যে আমার আম্মু। আব্বু, বলো না, তোমার সামনে দাঁড়ানো মানুষটাই তোমার আব্বু আব্বাজান। আনিস সাহেবের কথায় পুনম মুখ তুলে তার দিকে তাকায়, হতবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে মুক্তি রূপসাও অবাক। তার সেই বোনটা না মারা গিয়েছে, এমনই তো সবাই বলেছে। তাহলে এতদিন পর? আর আব্বু এগুলো কি বলেছে ভেবেই রূপসা পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল, বোনটা না মারা গিয়েছিল আব্বু, যার মৃত্যুর সংবাদে আমার বড় মেয়েটা আমার সাথে কথা বলে না। সে তো মরেনি আম্মাজান, তাকে ওই মহিলা মেরেই ফেলেছিল। আনিস তাকে বাঁচিয়েছে, ওই মহিলা তাকে চায়নি, তাই তো তাকে দিয়ে দিয়েছিল আনিসকে। ঝিনুক, রিমি, রাইয়ান, নিশা ও পূর্বের কাছে আনিস সাহেব নতুন হলেও রূপসা, মুক্তি, চন্দ্র, রিশান শিহাব এদের কাছে উনি মামা, যার কাঁধে একসময় তারা চড়ে বেরিয়েছে। মুক্তি অবাক হয়ে বলল, মানে? পারভেজ সাহেব রোজিনা বেগমের পরকীয়া বাদে সবকিছু সংক্ষিপ্ত আকারে বলে। সব শুনে রূপসা শব্দ করে হেসে দেয়। ইনি কোনো সন্তানকেই ভালোবাসে বলতে পারো আব্বু? কাউকেই ভালোবাসতে পারেনি। তাই তো এই পর্যন্ত যতটুকু মায়ের আদর পেয়েছি সেটা বড় মায়ের কাছ থেকেই পেয়েছি। বলেই রোজিনা বেগমের দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে পুনমের দিকে তাকায়, যে আপাতত আনিস সাহেবের বুকে কাচ্ছে। নাম কি তোমার? মুক্তি আর রূপসা একসাথে জিজ্ঞাসা করলো। পুনম মুখ তুলে বাবার দিকে তাকায়। আনিস সাহেব ইশারা করলো। পুনম বলল, জোহরা তাবাসসুম পুনম। তুই আমাদের বনু, তাই না? আনিস সাহেবের বুকে ঢুকে বলল, কিসের বনু? আমার কোনো বোন নেই। আমার একটাই ভাই, পরশ। পরশ, আয়, আপি বাসায় যাব। পরশ আসতেই পুনম তাকে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। মুক্তি আর রূপসা আহত চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এই বোনটাকে তারা না দেখেই ভালোবেসেছে। রোজিনা বেগমের পেটে দুই বোন কান পেতে থাকতো যখন সে পেটে ছিল। তার মৃত্যুর খবরে রূপসা সব দোষ দিয়েছিল পারভেজ সাহেবের। তার ধারণা মতে বাবা বাসায় না থাকায় বাবার সাথে রাগ করে তার বোনও চলে গিয়েছে। সেই থেকেই বাবার সাথে রেগেছিল রূপসা। এরপর নিশা ও পূর্ব হলো, তবুও সেই বোনের প্রতি ভালোবাসা কমাতে পারে না। মামু, আমাদের বোনটা এভাবে চলে গেল কেন মামু? বলো না, ও কি আমাদের সাথে থাকতে চায় না? আমাদের ঘৃণা করে? আনিস সাহেব আগলে নেয় রূপসা ও মুক্তিকে, মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওর কাছে তোমরা সবাই নতুন রে মা, ওকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। পূর্ব ও নিশা বোনের দিকে তাকিয়ে আছে। তাদের জন্য কখনো এত ব্যাকুলতা দেখেনি তারা। তারা সবসময় জানতো মুক্তি আপু ও রূপসা আপু একটা বোনকে অনেক ভালোবাসে। সে এই দুনিয়ায় নেই জেনে, এখন তো সে আছে, তাহলে কি তাদের আর ভালোবাসবে না? যাই হোক, অনেক হয়েছে। এতদিন পর সবাই আমরা এক হয়েছি, সেই হিসাবে বড় মামি জম্পেশ একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। রিশানের কথায় পরিবেশটা হালকা হয়। আপা, আমি যাই, দেখি মেয়েটা কোথায় আছে। আনিস সাহেব রেশমা বেগমকে নিয়ে চলে যেতে নিলে তাকে আটকায় চাঁদনি বেগম। আনিস সাহেবের হাত ধরে বলল, জানি আপার প্রতি তোর অনেক রাগ ভাই। না না করে উঠল আনিস সাহেব, বলল, না রে আপা, তোর প্রতি আমার রাগ নেই, কখনো ছিলও না। তুই তোর দায়িত্ব পালন করেছিস। নানা করে উঠল আনিস সাহেব, বলল, না রে আপা,
তোর প্রতি আমার কোনো রাগ নেই, কখনো ছিলও না। তুই তোর দায়িত্ব পালন করেছিস, আর আমি আমার বর্তমানে অনেক খুশি। হয়তো তুই আমার ভালো চাইতিস, তাই ওর সাথে বিয়ে দিয়েছিস, এবং সত্যি আমি অনেক সুখে আছি। এখন তাহলে দুপুরে আপার বাসায় খাবি, তাহলে বুঝবো তুই রেগে নেই। তার সাথে তাল মিলিয়ে পারভেজ সাহেবও বলল, হ্যাঁ রে, থেকে যা। খাওয়ার পর তোর সাথে আমার আরেকটি কাজ আছে। অগত্যা থেকে গেল আনিস সাহেবরা। তবুও পুনমের কথা বলতেই চাঁদনি বেগম বলল, খাবার নিয়ে যাস? আপা, কালই চলে যাব। আপা, মেয়েটার কাল পরীক্ষা আছে, আজ বন্ধ থাকার কারণে এখানে আসতে পেরেছি। আনিস সাহেবের কথা শুনে সবার খাওয়া থেমে গেল। এখানে থেকে যা না ভাই, এখন তো সব ঠিক আছে। আনিস সাহেব মাথা নাড়িয়ে বলল, আমার মেয়ে এখানে থাকতে চায় না রে আপা, বাসায় যেতেই শুরু করবে, কখন বাসায় যাব কখন যাব। আনিস সাহেবের কথায় মেয়েটার কথাটা কতটা অধিকার আছে, যেটা পারভেজ জন্মদাতা হয়েও বলতে পারল না। নিকষ কালো অন্ধকার, ছাদের এক কোণে বাল্ব জ্বলছে হাই পাওয়ারের। পুনম ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। এই পরিবেশ তার জন্য নতুন। এত বড় বাড়ি পুনম দেখেনি, এত জাঁকজমকও দেখেনি সে। বাবা মা ভাই নিয়ে তার জীবন ছিল, সেই জীবন ছিল সহজ সরল। কাল জার্নিতে ক্লান্ত হয়ে ঘুম আসলেও আজ আসছে না। ঢাকা শহরের আলো আঁধারিতে চাই পুনম, সে এখানে থাকতে চায় না। তার জীবনটা ছোট্ট, এই ছোট্ট জীবনে সে এই সব চায় না। তার ভালো লাগছে না, তাই তো বাবাকে মিথ্যা বলেছে যে কাল তার পরীক্ষা আছে। কিন্তু সত্যিটা হলো, কাল তার কোনো পরীক্ষা নেই। ইভেন সেই দিনই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। মৃদু হাওয়া বয় পুনম চোখ বন্ধ করে, তখনই চোখের সামনে ভাসে দুপুরের সেই দৃশ্য। সেখান থেকে আসার পর ক্ষণে ক্ষণে সেই দুপুরের কথাটাই মনে পড়ছে। তাকে তার জন্মদাত্রী চায়নি। কেন চায়নি তার জানার ইচ্ছেও নেই। সে শুধু জানে তার মা একজনই, যে তাকে মায়ের থেকে বেশি আদর দিয়ে বড় করেছে। ঘুম আসছে না আম্মাজান? মাথায় হাত বুলাই আনিস সাহেব। পুনম বাবার বুকে মাথা রাখে। আচ্ছা আব্বু, আমি কি খুব খারাপ মেয়ে? কে বলেছে আমার আম্মাজান খারাপ? যে তাকে খারাপ বলেছে সেই খারাপ। দুনিয়ার বেস্ট ডটার আল্লাহ গিভ মি। তাহলে তারা আমাকে চায়নি কেন? চুপ হয়ে গেল আনিস সাহেব। কেঁদে উঠল পুনম, ফিসফিস করে বলল, আমার কেমন জানি লাগছে আব্বু, নিজের প্রতি কেমন যেন ঘৃণা আসছে। শ্, কাঁদে না আম্মাজান। কে বলেছে আমার মেয়েকে কেউ চায় না? আমরা জানি তুমি আমাদের জন্য কি, সদ্য সন্তান হারানো বাবার জন্য আশীর্বাদ তুমি, সন্তানের জন্য পাগল হয়ে যাওয়া মায়ের জন্য তুমি আশার আলো। আনিস সাহেবের কথায় তার দিকে তাকাই পুনম। আনিস সাহেব আবারও বলল, তবে একদিকে কথা ভেবে অন্য কাউকে কষ্ট দিতে পারো না। ওই লোকটাও তোমার বাবা আম্মাজান, সে তো জানতোই না তুমি আছো। তোমার ভাই বোনেরা তোমাকে না দেখেই ভালোবেসেছে, তাদের ভালোবাসায় কোনো মিথ্যা নেই। পুনম চুপ থাকে। পেছন থেকে রেশমা বেগম ও পরশ বলল, আমাদের দেখেই, আমাদের রেখেই তোমরা গল্প করছো? পুনম আনিস সাহেবের তাদের দিকে তাকায়। আনিস সাহেব হেসে বলল, প্রিয়তমা স্ত্রী ছাড়া কি প্রিয় সন্তানদের সাথে গল্প করা যায়? লজ্জা পেল রেশমা বেগম। পুনম পরব একজোটে হেসে বলল, দেখেছো আম্মু, তুমি বলো আমাদের আব্বু তোমাকে ভালোবাসে না, এখন কি বলবে বলো? দাঁড়া বদমাস দুটো, বলেই তেড়ে যায় পুনম পরশের দিকে। তারা দুজনেই দৌড় দেয়। রেশমা বেগম তাদের তাড়া করে। খিলখিল করে হাসতে হাসতে দুই ভাই বোন মাকে আরো রাগায় এটা সেটা বলে। ছাদের অপর প্রান্ত থেকে তিন জোড়া চোখ দেখে, নিজেদের চোখ জোড়ায়। মুক্তির হাত ধরে কান্নায় ভেঙে পড়ে রূপসা। মকু, এই এই সুখটুকু, সুখের মুহূর্তটা আমাদের হতো মুকু,
কেন কেন উনি এমন করলো? আমার বাবাটা কি এতই খারাপ যে ওই মহিলা আমার বাবার সাথে প্রতারণা করলো? বল না মুক্কু। কাঁদতে কাঁদতে মুক্তি আগলে নেয়। দুইজন বোনও বেস্ট ফ্রেন্ডের মতো একসাথে বড় হয়েছে। পারভেজ সাহেব মেয়ের কান্না দেখে যাই, আবার ছাদে তাকায়। এক সময় আনিস নিঃস্ব ছিল, আজ সেই আনিসের ভরা সংসার। বাবা মায়ের সাথে কথা বলে নিজের মনকে হালকা করে নিজের ঘরে আসে পুনম। সে ঠিক করেছে এখানে এখানেই থাকবে, ঢাকা যাবে না। আনিস সাহেব বুঝিয়েছে তাকে না যাওয়ার জন্য। ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে বের হতেই ভরকে যায় পুনম। চেয়ারে বসে বৃদ্ধা আঙ্গুল থুতনিতে চেপে, 4 আঙ্গুল কপালের ডান পাশে চেপে বসে আছে। আপনি এখানে কেন ভাইয়া? ডোন্ট কল মি ভাইয়া। আই এম নট ইউর ভাইয়া অ্যান্ড ইউ আর নট মাই সিস্টার টাইপ, ওকে? বলেই দাঁড়িয়ে ওয়েস্ট কোটটা খুলে পুনমের বিছানায় ছুঁড়ে ফেলে। আরে আরে, কি করছেন কি? আই এম হাংরি। ভাত থাকলে আনো, সকাল থেকে কিচ্ছু খাইনি। পুনম নাক কুঁচকে দাঁত কিরমির করে নিচে চলে গেল। ফ্রিজ খুলে একটা বলে ভাত পেল, তবে আর কিছুই পেল না। ফ্রিজ থেকে ভাত বের করে গরম দিল। এরপর পেঁয়াজ মরিচ কেটে নিল ডিম ভাজার জন্য। ডিম ভেজে ঘরে ঢুকতেই দেখে চন্দ্র শার্টের টপ 4 বোতাম খুলেছে। ভা হেই ডোন্ট। পুনম আর কিছুই বলো না, ভাতের ঢাকনাটা উঠিয়ে বলো, ভাত ছাড়া আর কিছুই পাইনি, তাই ডিম ভেজে দিয়েছি। গুড বউ। হুম, মানে? মানে খুব ভালো বউ হবে তুমি। বলেই চন্দ্র খেতে লাগলো। পুনম হাত চেপে দাঁড়িয়ে রইল। চন্দ্র খাওয়া শেষ হতেই চন্দ্র বলল, হাত ধোয়ার পানি লাগবে। পুনম এবার বেশ বিরক্ত হলো। তার ইচ্ছে করছে বলতে, কেন রে, তোদের বাড়িতে কি পানি নেই? তবে সবসময় ইচ্ছে করলেই সবকিছু বলা যায় না। তেমন পুনম চাইলেও বলতে পারেনি, কারণ তাকে বেয়াদবি করতে শেখায়নি আনিস সাহেব, তাই করতে পারল না। বাথরুম থেকে মগ ভরে পানি এনে চন্দ্রের হাতটা ধুয়ে দিতেই চন্দ্র পুনমের ওড়নায় হাত মুছে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে বলল, আজকের জন্য এই রুম আমার, তুই অন্য কোথাও যা। রাগে কিরমির করতে করতে পরশের রুমে গেল। পরশ ঘুমিয়ে আছে, মাঝে বালিশ রেখে এক কোণে ঘুমিয়ে পড়ল। স্নিগ্ধ সকাল। আনিস সাহেব ফজরের আজানের পরপরই হাঁটতে বেরিয়েছে। সাথে পুনম আজ চার চায়ের বাসায় বসবে না, কোনো টঙের দোকানে 4 জন মিলে চা খাবে। তাই রেশমা বেগম, আনিস সাহেব, পরশ, পুনম বের হয়েছে। পরশের সাথে দুষ্টুমি করতে করতে পুনম হাঁটছে। পেছন থেকে কেউ বলল, আমরা কি জয়েন হতে পারি? আনিস সাহেব পেছনে ফিরে দেখে চন্দ্র বাদে পুরো পরিবার হাজির। কামরুল সাহেব হেসে বলল, আজ আমরাও চা খাবো, আমাদের কি এই মুহূর্তে সামিল করা যাবে? আনিস সাহেব বিস্তর হেসে বলল, মোস্ট ওয়েলকাম দুলাভাই। টঙের দোকানের বড় বেঞ্চিতে বসে সবাই পরশ পুনমের পাশে বসে, তা দেখে পূর্বও লোভ জাগলো। সে পুনমের পাশে বসে চা দিতে শুরু করলে পরশ কাপ নেয় না, পুনম নেয়। পুনম একটু একটু করে ফু দিয়ে পরশের হাতে দিলে পরশ একটু খায়, আবার একই কাজ করে। পূর্বের এগুলো দেখে লোভ জাগে। সে আমতা আমতা করে বলল, আপু, আমাকে একটু চাটা ঠান্ডা করে দিবে? পুনম পরশ পূর্বের দিকে তাকায়। ফের পুনম মুচকি হেসে পূর্বের হাতের কাপটাও নেয়। এক একবার এক একজনের কাপে চা ঠান্ডা করে দেয়। তখনই রূপসা বলল, তোরাই তো চা খাচ্ছিস, পূর্ণ খাবে কখন? আমি চা খাই না আপু। কেন? আনিস সাহেবের দিকে তাকায় পুনম। আনিস সাহেব ঢোক গিলে বলল, ছোটবেলায় ওর খাদ্যনালীতে সমস্যা হয়েছে, আর ওর একটু ক্যালসিয়ামের ঘাটতিও আছে। রূপসা চোখ বন্ধ করে ফেলে। সবার বুঝতে আর বাকি নেই সমস্যাটা কেন হয়েছে। মুহূর্তেই পরিবেশ থমথমে হলো।
রিশান বলল, আরে পরশ, তুমি দেখি আপার সাথেই চিপকে থাকো। ম্যান, একটু ম্যান টু ম্যান কথা বলো। ভাইয়া, আপনি ম্যান আর আমি কিড, তাই ম্যান টু ম্যান না, কিড টু কিড কথা হবে বলেই পূর্বের সাথেই হাই ফাই করে। পুনম মুচকি হেসে বলে, ভাইয়া, ওরে আমার কাছ থেকে সরাতে পারবে না। মুক্তি ও রূপসার ছোট্ট একটা টি স্টল আছে, নাম সিস্টার টি স্টল। আজ ভাই বোন সকলকে নিয়ে রূপসা মুক্তি সেখানে এসেছে। চন্দ্র, রিশান, শিহাব আসেনি। এই টি স্টলের মূলধনটা মুক্তি ও রূপসা অনেক কষ্ট করেই জোগাড় করে। ইন্টারে ওঠার পর থেকে বাবার প্রতি অভিমান থাকায় রূপসা বাবার থেকে কোনো টাকা নিত না। এরপর একজন বান্ধবীর থেকে এই আইডিয়াটা পায় তারা। টি স্টলটা বর্তমানে ভালোই চলছে। ছোট্ট একটা কামরা থেকে একটা মাঝারি আকারের টি স্টল গড়ে উঠেছে। দুইজন ছেলেও রেখেছে যারা তাদের ভার্সিটির জুনিয়র। আজ টি স্টলের জন সাধারণের আসা নিষেধ, কারণ আজ টি স্টলটি রূপসা ও মুক্তির ভাই বোনেরা ভরা। পূর্ণ, এটা আমাদের ছোট্ট টি স্টল। পুনম আশেপাশে তাকায়। কমলা রঙা বাল্ব আর দেওয়ালে চায়ের কিছু পেইন্টিং, সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর আপু, পছন্দ? হুম। রূপসা মুচকি হেসে বোনের মাথায় হাত বোলায়। পরশ এসে বলল, এই আপি, এখানকার জুসটা না বেশ মজা, খেয়ে দেখ। বলেই পরশ নিজের গ্লাসটা এগিয়ে দেয়। পুনম চুমুক দেয়। মজা। বলেই আবারও চুমুক দিয়েই পুরো গ্লাস খালি করে। উপস ভাই, আপি তো পুরোই শেষ করে ফেলেছি। রূপসা হেসে বলল, সমস্যা নেই, আমি আবারও পরশের জন্য বলেছি। আমি খাবো না তাহলে, গাল ফুলাই পুনম। মুক্তি পাশে বসে বলল, এই টি স্টল যদি আমাদের পূর্ণের জন্য জুস বানানো না হয় তাহলে এটা গুড়িয়ে দিতে জাস্ট 2 মিনিট লাগবে আমার। তুড়ি বাজিয়ে বলল মুক্তি। মুক্তির নাটকীয়তায় পুনম পরশ খিলখিল করে হাসে। নিশা পূর্ব ওদেরকে দেখছে দূর থেকে। পুনম ওদের সাথে কথা বলতে বলতে পূর্বের দিকে তাকায়, ওকে ইশারায় ডাকে। পূর্ব আসলে তাকে পরশের পাশে বসতে বলে। পূর্ব রূপসার দিকে তাকিয়ে বলল, আপু বসি। রূপসা হাসি মুখে ভাইকে বসায়। ঠিক তখনই স্টলে প্রবেশ করে একজন 30 বছরের যুবক। তাকে দেখে রূপসা বিরক্তিকর চেহারা বানালেও মুক্তি মুচকি হাসে। রিমি, ঝিনুক, নিশা, রাইয়ান ওরা ওদের পাশের টেবিলেই বসেছিল, কিন্তু গেটের দিকে খেয়াল করেনি। ওরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো, দেখেছিস ওই মেয়েটাকে আবুরা কি সুন্দর আদর করে কথা বলে, আর আমাদের সাথে এমন গম্ভীর কেন? ঝিনুকের কথায় নিশা বলল, শোনোনি আপু, ওই আপুর হারিয়ে যাওয়া বোন, সে তো তোরাও বোন। রায়ানের কথা নিশা তাচ্ছিল্যেও হাসে। রিমি, ঝিনুক একে অপরের দিকে তাকিয়ে কিছু ভাবে। আচ্ছা রায়ান, ওই মেয়েটা কোন ক্লাসে পড়ে? রিমির প্রশ্নের উত্তরে রায়হান কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে রূপসা বলল, ওই মেয়েটা তোমাদের বোন, আর ওর একটা নামও আছে। রূপসার কথায় ওরা কিছুই বলে না। তখনই রূপসার কানে পেছনের কেউ বলল, হ্যালো মিস রূপসী, ইটস রূপসা ম্যাজিস্ট্রেট সাহেব। হাই, আপনাকে দেখতে তো আমার রূপসী কথাটাই আসে, আসল নামটা মনে থাকে না। রূপসা দাঁতে দাঁত চেপে রাগটাকে গিলে ফেলল। জোড়া জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, তো আজও কি পরিদর্শন করতে এসেছেন ম্যাজিস্ট্রেট সাহেব? হুম, দেখা গেল আপনারা অসাধু ব্যবসায়ী বের হলেন, তার উপরে এমপির বোন। মানুষ ভয় পেয়ে কোনো অভিযোগ করতে আসবে না, তাই একজন সরকারি কর্মকর্তা হিসাবে জনসাধারণের ভোগ্য পণ্যের খেয়াল রাখা আমার গুরু দায়িত্ব। নিন, এখন 1 কাপ কোল্ড কফি দিন তো। রূপসা রাগে কিরমির করতে করতে ব্লেন্ডারের সামনে দাঁড়ায়। লোকটি চেয়ার নিয়ে সামনে বসে পড়ে। সবাই উৎসুক চোখে দেখছে তাদের। রূপসার সব প্রণালী পরিমাণ মতো করে দিয়ে ব্লেন্ড করার ফাঁকে জামার গলাটা একটু সরে যায়। সেখান থেকে কিছু উকি মেরে লোকটা
দিকে চেয়ে আছে। লোকটি সেই দিকে তাকিয়ে গাইল, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমায় কি চাই বোঝাই কেমনে। রূপসা গ্লাসে কফিটা ঢেলে লোকটির দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বোঝাইয়া দিলে আমি বুঝিতে সক্ষম। তখনই পেছন থেকে রিশান ডাকলো, লিমন ভাই। আরে রিশান সাহেব, আসো আসো, বসো, তোমাদের দোকানই তো। ফের রূপসার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বলল, খাপে খাপ বল্টুর বাপ। রূপসা তার ইশারা অনুযায়ী তাকিয়ে জামা ঠিক করে বিড়বিড় করে বলল, অসভ্য। লিমনের কথা শুনে পুনম পরশ পূর্ব একজোটে হেসে উঠল। লিমন ওদের হাসির দিকে তাকিয়ে বলল, আপনারা কারা? মাহাতাম মাহাতারা? আহ, ও আমাদের ভাই বোন, লিমন ভাই। লিমন রিশানের কানে কানে বলল, দিনের দিন এই এমন শালাশালির পরিধি বাড়লে আমার ভবিষ্যৎ তো অন্ধকার। চিন্তা নেই লিমন ভাই, ভবিষ্যতে তার সাথে আপনার সম্পর্ক বদলে যাবে। তা চন্দ্র কোথায়? বেটা আমার সেটিংটা করার লোভ দেখিয়ে কত কিছু করিয়ে নিল, এখন সেটিংটাই হলো না। ওই যে চাঁদ মামা হাজির। চন্দ্র ঢোকে দরজা পেরিয়ে, পরনে ফরমাল পোশাক, গিয়েই পুনমের পাশে বসেছিল। যেখানে এতক্ষণ রূপসা বসেছিল এখন খালি। পুনম ভোরকে গিয়ে উঠে গেল। সে নিশাদের টেবিলে বসতেই নিশারা কথা বন্ধ করে দিল। পরশও আপির পাশে বসে। রায়ান চলে যায় চন্দ্রর কাছে। রিশান, শিহাব, রাহিয়ান, পূর্ণচন্দ্র, লিমন ওরা টুকটাক কথা বলছে। চন্দ্র তুড়ি বাজিয়ে পুনমকে ডাকে, হেই, এইদিকে আসো। নাম কি তোমার? নাম না বলাই পুনম বুঝল তাকেই ডাকছে। সে উঠে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, কিছু বললেন ভা? স্টপ বলেছি না? ইউ আর নট মাই সিস্টার। যাও, আমার জন্য একটা কফি আনো। রূপসা মাঝখানে বলো, ভাইয়া তুমি কি রকম খাও ও তো জানে না, আমি বানিয়ে দেই। কেন, ওর হাতে কি ফোসকা পড়েছে? আর জানে না, জেনে নিবে। ওকে বলে দে কিভাবে বানাবে, ও বানিয়ে নিবে। অগত্যা রূপসা সহ পুনম যায় কিচেনে। ইন্ট্রোডাকশন ও ইন্ডাকশন ওভেনে পানি গরম করে সেটাতে 2 চামচ গুঁড়ো দুধ ও 2 চামচ কফি পাউডার মিলিয়ে দিল। আপু, চিনি খায় না উনি? কে, চন্দ্র ভাইয়া? না, চিনি খায় না। পুনম বিড়বিড় করে বলল, এই জন্যই কথা এমন তিতা তিতা। পুনম বিড়বিড় করে বলল। রূপসা শুনে ফেলে, হেসে বলে, হ্যাঁ রে, চন্দ্র ভাই ছোট থাকতেই এমন কাঠখোট্টা। পুনম আর কিছু না বলে রূপসার হাতে কফির কাপটা ধরিয়ে দিলে। রূপসা সেটা নিয়ে যায় চন্দ্রর সামনে রাখলে। চন্দ্র কাপটা হাতে নিয়ে বলল, কফি কি তোর কাছে কাছে চেয়েছি যে তুই দিলি? যার কাছে চেয়েছি সেই যেন পরবর্তীকালে দেয়। আজ প্রথম ভুল তাই মাফ করলাম। আজ প্রথম ভুল তাই মাফ করলাম। কেন রে, তোর কাছে কে মাফ চেয়েছে? নিজের মনেই ভেঙচি কেটে পুনম বলল। আসরের আজান দিতেই মুক্তি বলল, আচ্ছা ভাইয়া, তোমরা থাকো, আমরা যাই। বস, আমাদের সাথেই যাস। চন্দ্রের কথায় আর কেউ দ্বিমত করে না, চুপচাপ বসে পড়ে। পুনম পরশ আর পূর্বের সাথে কথা বলছে আর হাসছে। ওদের পাশে রূপসা ও মুক্তিও বসে পড়ে। তা দেখে নিশা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সে পূর্বকে ডাকে। পূর্ব বিরক্তি নিয়ে বলো, কি সমস্যা আপু, বলো। এখানে তো আছি। পূর্বের কথা শুনে নিশা উঠে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই পরিবেশ থমথমে হয়ে যায়। নিশা চলে যেতেই রূপসা আটকায়। নিশা, এভাবে যায় না বোন, পূর্ব আপুকে সরি বলো। পূর্ব সরি বলতেই নিশা চুপচাপ বসে পড়ল, কোনো কথা বলল না। তখনই রূপসার ফোনে আনিস সাহেবের ফোন ঢুকলো। তাদের সবাইকে দ্রুত বাসায় যেতে বলেছে। চন্দ্র লিমনকে বিদায় জানিয়ে সবাইকে নিয়ে বাসায় ফেরে চন্দ্র। বাসায় ফিরেই থমথমে পরিবেশ দেখে সবাই চুপ হয়ে যায়। পারভেজ সাহেবের সামনে ফ্লোরে বসে রোজিনা বেগম কাঁদছে। পুনম আনিস সাহেবকে ডাকে, আব্বু। পুনমের ডাক শুনে পারভেজ সাহেব ও আনিস সাহেব দুজনে পেছনে ফিরে তাকায়।
আনিস সাহেব মেয়েকে আগলে নেয়। রূপসা, নিশা ও পূর্ব বুঝে যায় কি হচ্ছে এখানে। রোজিনা বেগম রূপসার কাছে যায়, কাঁদতে কাঁদতে বলে, রূপমা, দেখ না, তোর আব্বু কি পাগলামি না করছে। মানছি আমার ভুল রোজিনা বেগমকে বলতে না দিয়ে রূপসা বলল, ভুল? তুমি পাপ করেছো, পাপ, যেটাকে ভুলের সংজ্ঞা দিয়ে ঢাকতে পারবে না। দিনের পর দিন আমার আব্বুকে রেখে পরকিয়া করে চলেছ। কি ভেবেছ আমি জানি না? রূপসার কথায় সবাই চমকে ওঠে, বিশেষ করে পারভেজ সাহেব। তাকে অবাক করে দিয়ে রূপসা আবারও বলল, আমাকে স্কুলে দেওয়ার নাম করে তুমি ওই লোকটার সাথে দেখা করতে অস্বীকার করতে পারো? ভেবেছিলে বাচ্চা মেয়ে সব ভুলে যাবে। হ্যাঁ, তখন না বুঝলেও এখন বুঝেছি যে তুমি কি করেছো। আমার বাবাকে ভালোবাসতে না পারা তোমার ব্যর্থতা, আমার বাবার না। পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলো, বাবা, যত তাড়াতাড়ি সম্ভব এনাকে বিদায় করো। ওনার মুখ দেখাও আমার জন্য অসহ্যকর। রূপসা যেতে নিলে আটকায় রোজিনা বেগম। রূপমা, দেখ, আমি তোর মা। মা? তাচ্ছিল্য হাসল রূপসা। পূর্ব নিশার সামনে দাঁড়ায়, পুনমের দিকে ইশারা করে বলো, ওই মেয়েটার কথা বাদ দিলাম, আমাদের 3 ভাই বোনের মধ্যে একজনকেও তুমি মায়ের আদর দিয়েছো বলতে পারবে? মাথা নিচু করে নেয় রোজিনা বেগম। নিশাকে জড়িয়ে রূপসা আবারও বলল, তোমার গাফিলতির কারণে একবার আমার বোনটার নিউমোনিয়াও হয়েছিল। সেই পিচ্চি বোনটাকে আমি আর বড় মা মিলে আগলে রেখেছিলাম। তখন কোথায় ছিল তোমার সেই মাতৃত্ব? নিশা অবাক হয় বোনের কথা শুনে। সে ভাবতো তার বোন তাদের ভালোবাসে না। না, তার ধারণা ভুল। তার আপু তাকে অনেক ভালোবাসে। এতদিন দেখায়নি, এখন দেখাচ্ছে। তাই কৃতজ্ঞতার চোখে পুনমের দিকে চাইল। রূপসা পূর্বকে জড়িয়ে ধরে বলল, বলতে পারো পূর্বর কোন কাজটা তুমি করেছো? হুম? কিছুই না। তুমি আমাদের জন্মদাত্রী মা নও। মা তো ওই আমাদের বড় মা, যে আমাদের আগলে রেখেছে, বিপদের ঢাল হয়ে পাশে থেকেছে। চাঁদনি বেগমের দিকে তাকিয়ে বলল, শুনেছ ছেলে মেয়েদের কথা? এবার দ্রুত সাইন করে করো। চিন্তা করো না, ঠকাবো না। আর ঠকবেও না তুমি। তোমাকে এত টাকা দিব যে তুমি সারা জীবন অনায়াসে চলতে পারবে। রোজিনা বেগম কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলো, আমি চলে যাব তোমাদের জীবন থেকে। আসলেই যে আসলেই তো, যাদের আমি কখনোই কোনো কিছু দেইনি, তাদের থেকে আশা করাটাও আমার জন্য বোকামি। যাই হোক, তোমার পায়ে ধরে বলছি, যাওয়ার আগে একটা শেষ আবদার রাখবে? বলো, চেষ্টা করব। তালাকের পেপারটায় আমি সাইন না করি। তোমার কাছ থেকে তোমার হাতে পারিনি, তোমার হতে পারিনি। এবার তোমার কাছে না থেকেই তোমার হই। এই অপবিত্র শরীর নিয়ে আমি বহুবার তোমার কাছে গিয়েছি, তখন অনুশোচনা না হলেও এখন হচ্ছে। দয়া করো আমার প্রতি। আমি ওয়াদা করছি তোমার প্রতি কোনো দাবি করতে কোনো দিনও এই বাড়ির চৌকাঠে আমি পা দিব না। থম মেরে গেল পারভেজ সাহেব। স্ত্রীকে অনেক ভালোবাসেন তিনি, এখন সেটা ঘৃণার আড়ালে চাপা। সে কিছু বলতে যাবে তখনই রূপসা আবারও বলল, তা সম্ভব না। আপনি যাবেন মানে সকল কিছু ত্যাগ করেই যাবেন, তাও আবার কাগজে কলমে। আমরা আমাদের বাবাকে আবার বিয়ে করাবো, লাগলে। তখন তো কোনো ভেজাল সহ্য করব না। রূপসার কথার প্রেক্ষিতে রোজিনা বেগম পারভেজ সাহেবের দিকে তাকায়। তাকে চুপ থাকতে দেখে চোখ মুছে এগিয়ে যায় টি টেবিলের দিকে। টি টেবিলে রাখা ডিভোর্স পেপারে নিজের নামটা লিখে বেরিয়ে যায়। তবে চৌকাঠ পেরোবার আগে পারভেজ সাহেবকে ডেকে বলল, টাকাটা নিয়ে যাও। রোজিনা আবারও ঢোকে পারভেজ সাহেবের থেকে, চেকটা হাতে নিয়ে বলল, মোহরানা তো তুমি বিয়ের দিনই শোধ করে দিয়েছ। এটা না দিলেও হতো, তবে আজ নিলাম। আমরা মানুষরা স্বার্থপর, তাই মৃত্যুর আগ পর্যন্ত বাঁচতে তো হবে। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া কিছুই হয় না, সেটা আমি টের পেয়েছিলাম। বলেই চেকটা নিয়ে চলে গেল নিজের বাড়িতে। আর কিচ্ছু নিল না। রূপসা দৌড়ে ঘরে চলে যায়। তার পিছু পিছু নিশা, পূর্বও চলে যায়। ঘরে ঢুকে 3 ভাই বোন কান্না শুরু করে। পূর্ব, পূর্ণ মা, আর একটু যাও না ওদের কাছে। পূর্ণমা,
ওদের কাছে একটু যাও না। কামরুল সাহেবের কথা শুনে পুনম আনিস সাহেবের দিকে তাকায়। সে যাওয়ার ইশারা দিতেই পুনম ধীর পায়ে এগিয়ে যায়। চন্দ্র ভুরু কুঁচকে নিজের ঘরে চলে যায়। কামরুল সাহেব পারভেজ সাহেবের কাছে যায়। তার দেখা দেখি মিরাজ সাহেবও আনিস সাহেবও যায়। মুক্তি রূপসার কাছে যেতে নিলে তাকে চাঁদনি বেগম যেতে মানা করলো, কারণ এখন এই চার ভাই বোন মিলন হওয়াটা সবচেয়ে জরুরি। তাদের নিজেদেরকে নিজেরা সামলানোটা জরুরি। রূপসার ঘরে এসে উকি মারে পুনম। দেখে নিচে বসে রূপসা কান্না করছে। দুই পাশে পূর্ব আর নিশা। ধীর পায়ে ঘরে ঢোকে পুনম। রূপসার সামনে বসে তার চোখের অশ্রু মুছে বলল, আপু, আমার জন্যই তো এইসব হয়েছে, তাই না? আমি সরি আপু, আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি কালই চলে যাব। পুনমকে জাপটে ধরে রূপসা। পুনম নিশা ও পূর্বকে ইশারা করে তারাও যেন পুনমকে ধরে। পুনমের ইশারা বুঝে নিশা পূর্ব আপুকে জাপটে ধরে। রূপসাও তিন ভাই বোনকে জাপটে ধরে কেঁদে দেয়। কান্নাকাটির পর্ব বেশ লম্বা হতে চলল। মুক্তি ওদের খেতে ডাকতে এসে গাল ফুলিয়ে বলল, হুম, এখন তো আমি পর হয়ে গেছি, তাই না? হুম, তুই তো আমার বেস্টি বোন, তুই ছাড়া আমাকে বোঝে কে? পেছন থেকে রাইয়ান ঝিনুক রিমি হেসে বলল, আর আমরা? তোরাও আমার জান প্রাণ কলিজা। সবাই একে অপরকে জাপটে ধরে। পরশ রুমে ঢোকে এক পাশে দাঁড়িয়ে বলল, আপি চলো, আব্বু ডেকেছে, বাসায় যাওয়া লাগবে। আলিঙ্গন ভাঙে। রূপসা হেসে বলল, হুম, এখন কোথাও যাওয়া হবে না। আজ আমাদের ভাই বোনদের দিন। আজ রাতে পার্টি করলে কেমন হয়? নিশা পূর্ব রায়ান রিমি ঝিনুক ইয়াহু বলে চিৎকার করে উঠল। মুহূর্তেই ঘরটা জমজমাট হয়ে গেল। সবার সাথে পুনমও কথা বলছে। পরশ এক কোণে সবার দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। আপির প্রতি পরশ সর্বদাই হিংসাত্মক। সে আপিকে কাউকে ভাগ দিতে রাজি না। তবে এখন আপি তাকে না দেখায়। সে অভিমান করেছে আপির ওপরে। রাতে ছোটরা কেউ খেলো না, সাথে বড়দেরও খেতে দিল না। সবাই লনে এসে আজ বারবিকিউ পার্টি করবে। বড়রা মানে আনিস সাহেব, পারভেজ সাহেব ও কামরুল সাহেব, মিরাজি সাহেব, এরা একটা পার্টিতে বসে আছে। রেশমা বেগম, চাঁদনি বেগম ও নিপা বেগম একসাথে বসে আছে। চন্দ্র, রিশান, শিহাব এরা কয়লা ভেঙে একত্র করছে। রূপসা মুক্তি মাংস ম্যারিনেট করেছে। আগুন জ্বালিয়ে উত্তপ্ত আগুনের মাঝেই পুনমের দিকে তাকায় চন্দ্র। শ্যামল- শ্যামলা রঙা আদলখানা, হলদে আলো আগুনের আলোয় বড্ড আদুরে লাগছে। চন্দ্রের নেশা জেগেছে, এক্ষুনি একটা পুড়িয়া না হলেই নয়।